মাস শেষ হইতে ধ্রুব টের পেল সামনের দিনগুলো তার জন্য বেশ কঠিন হয়ে যাচ্ছে। যদি না এর মধ্যে সে আরেকটা টিউশনি জোগাড় করতে পারে। সামনের মাসে ফাইনাল পরীক্ষা ধ্রুবর, ভার্সিটির ফি বাবদ অনেকটা টাকা খরচ হয়ে গেছে। এরপর আবার ফ্রিজ কিনতে হয়েছে। ফ্রিজ কেনার পর ধ্রুবর জমানো টাকা ছিল ৯,০০০ টাকা। বেতন আর ২টা টিউশনি থেকে পাচ্ছে ২২,০০০ টাকা। বাসা ভাড়া দিতে হচ্ছে ১৫,০০০ টাকা। এর উপর মাসে বিদ্যুৎ বিল যায় প্রায় ১,০০০ টাকা। ধ্রুবর ভাড়া যায় মাসে ২,০০০। বাকি ৪,০০০ টাকা দিয়ে সারা মাস চালাতে হয়। প্রতিদিন খাবারে মাছ মাংস না থাকলে ধ্রুবর কেমন লজ্জা লজ্জা লাগে। তার মনে হয় সে শালুককে ভালো রাখতে পারছে না। শালুক হয়তো এসব নিয়ে খেতে পারছে না আরাম করে। খাবারের সময় ধ্রুবর বেশ খারাপ লাগে। ইদানিং সকালে আর রাতে খেতে বসলে ধ্রুব মাছ মাংস খেতে চায় না। শালুক বুঝতে পারছে না ধ্রুবর সমস্যা কোথায়। বাসায় আসলে ধ্রুবর চেহারায় কেমন চিন্তার ছাপ দেখতে পায় শালুক। কিন্তু কেন এত চিন্তা করছেন ধ্রুব সেটাই বুঝে উঠতে পারছে না শালুক। ধ্রুবর এই চিন্তিত চাহনি শালুকের সহ্য হচ্ছে না। ভীষণ কান্না পায় শালুকের। ধ্রুবকে এভাবে বিমর্ষ হয়ে থাকতে দেখলে ধ্রুব হন্য হয়ে আরেকটা টিউশনি খুঁজছে, কিন্তু কিছুতেই সময় মিলছে না তার। দ্রব্যমূল্যের বাজারে ৪,০০০ টাকায় নিজেদের সংসার চালানো ও ধ্রুবর জন্য কঠিন হয়ে পড়েছে। রাতে ধ্রুব বাসায় এলে শালুক আজ মুখ ফুলিয়ে রাখলো। বিকেলে শালুক নিজে রান্না করেছে। প্রতিদিন মাছ মাংস খেতে খেতে শালুকের কেমন অরুচি ধরে গেছে খাবারে। শালুক আজ আলু ভর্তা, সিম ভর্তা, ডাল ভর্তা, ডিম ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে নিল। বিকেল ধরেই আস্তে আস্তে সব আয়োজন করেছে শালুক। আর শালুকের এই আয়োজনে সবচেয়ে বড় সহায়ক ছিল ইউটিউব। মায়ের থেকে শুনেছে বাহারি রকমের ভর্তা, খুদের ভাত ধ্রুবর ভীষণ পছন্দ। সেটা দেখে শালুক ইউটিউব থেকে ভর্তা রেসিপি দেখতে লাগলো। দেখে তার নিজের ইচ্ছে হলো ভর্তা দিয়ে ভাত খেতে। তার উপর কয়েকদিন ধরেই মাছ মাংস খেয়ে শালুকেরও অরুচি এখন। ধ্রুব বাসায় এসে চেঞ্জ করে নিল। শালুকের গম্ভীর মুখখানা দেখে শঙ্কিত হয়ে গেল। শালুককে চিবুক তুলে ধরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? শালুক মাথা নাড়িয়ে জানালো না। ধ্রুব আবারও জিজ্ঞেস করলো, কি হয়েছে? শালুক বলল, কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। ধ্রুব তারিখ হিসেব করলো। বাড়ি থেকে এসেছে বেশ কয়েকদিন হয়ে গেছে। সে জানা হয়তো বাড়ির কথা মনে পড়ছে। ধ্রুব জিজ্ঞেস করলো, বাড়ির জন্য মন খারাপ লাগছে? শালুক, বাড়ি যেতে চাও? শালুক আগের মতো গম্ভীর হয়ে বলল, না। ধ্রুব আবারও চিন্তা করলো কিছুক্ষণ, তারপর আস্তে করে জিজ্ঞেস করলো, তোমার কি অন্য কোনো সমস্যা হয়েছে? ন্যাপকিন শেষ হয়ে গেছে? শালুক লজ্জা পেল না মোটেও। তেমনি আগের সুরে বলল, না। ধ্রুব আর ভেবে পেল না তাহলে কি হতে পারে। শালুকের পাশে বসে পড়ল। ধ্রুব শালুকের বাম হাতের আঙ্গুল নিজের আঙ্গুলের মধ্যে রেখে বলল, কি হয়েছে তাহলে শালুক? এবার মন খারাপ করে আছো কেন? তোমার মন খারাপ হলে আমার পুরো পৃথিবী অন্ধকার মনে হয়। তোমার মুখের হাসি আমার পৃথিবীকে আলোকিত করে তোলে। জেনেও কেন তুমি এরকম করে আছো বলো? সারাদিন পরে বাসায় এসে তোমার মলিন মুখ দেখলে মনে হয় আমি বুঝি ব্যর্থ। রাজকন্যাকে রাজরানীর মর্যাদা দিতে পারছি না। নিজেকে ভীষণ তুচ্ছ মনে হয় শালুক। শালুক ধ্রুবর দিকে তাকিয়ে বলল, এই যে কয়েকদিন আপনি মন খারাপ করে থাকেন, আপনার হাসির আড়ালে ফুটে ওঠে গভীর চিন্তা, তখন আমার কেমন লাগে? আপনি তো সারাদিন বাহিরে থাকেন, কাজে ব্যস্ত থাকেন। আমার সময় কিভাবে কাটে বলেন? আমার পড়া শেষ হয়ে গেছে সব বিষয়। বই নিয়ে বসলে আপনার চিন্তিত চাহনি বেসে ওঠে মনের পর্দায়। সারাদিন ধরে অপেক্ষায় থাকি কখন আপনি বাসায় আসবেন। আমি চাতকের মতো আপনার অপেক্ষায় বসে থাকি, কিন্তু আসলে দেখি আপনার চিন্তাযুক্ত মুখ। তখন আমার অবস্থা কেমন হয় তা ভেবে দেখেছেন আপনি? আপনি হয়তো আমি হয়তো আপনাকে ততটুকু ভালোবাসতে পারিনি যতটুকু আপনি আমাকে ভালোবেসেছেন। কিন্তু বিশ্বাস করেন, আপনার ভালোবাসা মহাসাগর সমান হলে আমার ভালোবাসা যদি বিন্দু সম হয়, তাও আমার কাছে আমার দিক থেকে সর্বোচ্চ। সেখানে আমারও ঠিক এরকম কষ্ট হয়। আমি আপনাকে বলতে পারি না। ভাবি আজ না হয় কাল ঠিক হয়ে যাবে, কিন্তু বিগত কয়েকদিন ধরেই দেখছি এই অবস্থা। আমার আর সহ্য হচ্ছে না।
ধ্রুবর বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। শালুককে বুকে নিয়ে বলল, আমার বোকা ফুলের যে আমার জন্য এত কষ্ট হয় তা তো আমি আগে বুঝিনি। বুঝলে কিছুতেই তাকে এই কষ্ট করতে দিতাম না আমি। এই যে দেখো আমি এখন হাসছি, আর এরকম হবে না শালুক। শালুক ধ্রুব চোখের দিকে তাকিয়ে রইল। তাকিয়ে থাকতে থাকতে তার নিজের চোখ জ্বলে টইটুম্বর হয়ে গেল। ধ্রুব আস্তে একটা ফু দিতেই দুই চোখ থেকে দুফোঁটা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। ধ্রুব দুই হাত পেতে তা তুলে নিল। তারপর মুচকি হেসে বলল, আমার রাজরানীর চোখের এক ফোঁটা জলও যে আমার হৃদয়কে রক্তাক্ত করে দেয়। মনে হয় যেন কোনো এক অদৃশ্য তীরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে আমার হৃৎপিণ্ড। শালুক বলল, তাহলে আমাকে বলেন, কেন আপনার মন এত খারাপ ছিল? কি নিয়ে এত চিন্তায় আছেন আপনি? ধ্রুব হেসে বলল, কিছু না শালুক, আমার সব চিন্তাই তোমাকে নিয়ে। কিভাবে তুমি খুশি থাকবে এটা ছাড়া আমার আর দ্বিতীয় কোনো চিন্তা নেই। শালুক ধ্রুবর হাত চেপে ধরে বলল, আমি আপনার সহধর্মিণী, আপনার অর্ধাঙ্গিনী। আপনার সমস্যা মানে আমার সমস্যা, আপনার কষ্ট মানে আমার কষ্ট। আমার কষ্টের ভাগিদার যেমন আপনি ছাড়া দ্বিতীয় কেউ হতে পারবে না, তেমনি আপনার সকল কষ্ট চিন্তা ভাবনার অর্ধেক ভাগিদার আমিও। আমাকে বলেন, আপনার কি হয়েছে? ধ্রুব মুচকি এসে বলল, আমার শালুক তো দেখে মাশাআল্লাহ অনেক বুঝদার হয়ে গেছে, অনেক গুছিয়ে কথা বলতে শিখেছে। বিশ্বাস করো, আমি তোমার চিন্তাই করছি কিভাবে তোমাকে ভালো রাখতে পারবো, এটাই ভাবছি শুধু। মনে হচ্ছে আমি তোমাকে সেভাবে রাখতে পারছি না যেভাবে চাচা চাচি তোমাকে যত্নে রাখতো। আমার সেই সামর্থ্য এখনো হয়নি। এই ব্যাপারটা আমাকে ভীষণ পীড়া দেয়। শালুক বলল, আপনি আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে যত্ন করে রাখছেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির স্ত্রীও তার স্বামীর থেকে এই ভালোবাসা পাচ্ছে না। আমার কোনো অসুবিধা হচ্ছে না কোনো কিছুতে। জানি না জীবনে কোনো দিন কোন পুণ্য করেছি নিজের অজান্তে। তার বিনিময়ে আল্লাহ আমার জোড়া আপনার সাথে মিলিয়ে দিয়েছে। ধ্রুবর বুকের ভেতর কেমন খুশির জোয়ার বইতে লাগলো শালুকের কথা শুনে। তার মানে তার শালুক তাকে পেয়ে সুখী। ধ্রুব মনে মনে আল্লাহকে বলল, এই মেয়েকে যেন আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খুশি রাখতে পারি। আমার আর কিছু চাওয়ার নেই। ধ্রুব এক হাতে ধুয়ে রান্নাঘরে গেল। ডাকনা দিয়ে সবকিছু ডেকে রাখা দেখে ধ্রুব ডাকনা সরিয়ে দেখতে লাগলো। এত রকমের ভর্তা দেখে চমকে গেল ধ্রুব। সেই সাথে তার জিভে জল চলে এলো। শালুকের পাশে সে জিজ্ঞেস করলো, এত কিছু কেন করতে গেলে তুমি? হাত জ্বলছে নিশ্চয়ই। শালুক হেসে বলল, হাতে পলিথিন পেঁচিয়ে নিয়ে করেছি। আপনি খুশি হননি? আমি জানি ভর্তা আপনার প্রিয়। ধ্রুব হাসলো। তারপর বলল, বাহ, আমার বউ দেখে আমার পছন্দ অপছন্দনীয় ভাবনা রয়েছে। আমার কেমন আনন্দ লাগছে তুমি বুঝবে না শালুক, আমি ভীষণ খুশি। তবে এত কিছু করার দরকার ছিল না, একটা ভর্তা হলেই আমার হতো। দুজন মিলে পরম তৃপ্তি নিয়ে রাতের খাবার খেলো। শালুক ধ্রুবর কাজ ঘেঁষে ঘুমালো। আদুরে বিড়ালের মতো ধ্রুবর গায়ের সাথে লিপটে গেল ঘুমের ঘোরে। ঠান্ডা পড়ছে জাকিয়ে। ধ্রুব বুকের মধ্যে টেনে নিল শালুককে, তারপর শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। আদনান বাড়িতে ফিরল 1 মাস 15 দিন পরে। আদিবা বেগম আদনানকে বসার রুমে দেখে ভূত দেখার মতো চমকে উঠলেন। তারপর তেড়ে গিয়ে বললেন, কেন এসেছিস সেই বাড়িতে? তোকে কে ঢুকতে দিয়েছে? আদিবা বেগমের চিৎকারে হাসনা বেগম ছুটে এলেন। বড় যাকে জড়িয়ে ধরে বললেন, আমি ওর জামিন করে ছাড়িয়ে এনেছি ভাবি। আপনার পায়ে পড়ি, আপনি ওকে কিছু বলবেন না। আমি জানি ভাবি আপনার কেমন বুক পড়ে ওর জন্য। ভাবি, আদনান এই বাড়ির বড় ছেলে, সবার আগে ওই তো আমাকে সাথী বলে ডেকেছে। ও হয়তো অনেক বড় অন্যায় করেছে, কিন্তু তাই বলে বাড়ির ছেলেকে এতদিন জেলে থাকতে দেখতে আমার নিজেরই কষ্ট হচ্ছে। সেখানে আপনার কি কষ্ট হচ্ছে তা আমি টের পাই ভাবি। আপনার নির্গুণ রাত চোখের নিচের কালো দাগ সাক্ষী দেয় আপনার মনে প্রচণ্ড যন্ত্রণা। আর যার জন্য ওকে জেলে যেতে হয়েছে সে তো এখানে নেই। এখন তাহলে কেন ছেলেটা কষ্ট পাবে? শয়তানের ধোঁকায় পড়ে মানুষ ভুল করে। আদনান হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে এতদিনে। ওকে আর শাস্তি দিয়েন না। আদিবা বেগম হাসনা বেগমকে ছেড়ে দিয়ে আদনানের সামনে এসে দাঁড়ালেন। তারপর হঠাৎ করেই আদনানের চুলে খামচি দিয়ে ধরে বললেন, এক্ষুনি ক্ষমা চা তুই হাসনার পায়ে ধরে। তোকে দুধ কলা দিয়ে সবাই আদর করে ফুসেছে পরিবারের বড় ছেলে বলে, কিন্তু
তুই সেই কাল সাপে হয়ে ছবল দিলি বাড়ির মেয়েকে। ক্ষমা চা তোর চাচির পা ধরে। ওর জায়গায় আমি থাকলি জীবনেও তোকে ছাড়িয়ে আনতাম না। আদনান মাথা নিচু করে বলল, জানি মা, এটুকু বুঝতে পারছি এতদিনে সবাইকে কি পরিমাণ কষ্ট দিয়েছে। আমি আর দেশে থাকবো না মা, তোমাদের সবাইকে সুখী করতে সিদ্ধান্ত নিয়েছি বাহিরের দেশে চলে যাব। তখন আর তোমাদের কারো আমাকে নিয়ে ভয় পেতে হবে না। আমার একটাই আফসোস মা, আমার মনের কথাটা আমি কাউকে বুঝিয়ে বলতে পারিনি। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। শীতের তীব্রতা বাড়তে লাগলো। এরই মধ্যে ধ্রুবর ফাইনাল পরীক্ষা শেষ হলো। বন্ধুদের থেকে বেশ কিছু টাকা পয়সা ধার করতে হলো ধ্রুবকে। যে সময় শালুকের টাইফয়েড হলো, ধ্রুব তখন দিশেহারা অবস্থা। শালুক একা বাসায় থাকে, এদিকে নিজের পরীক্ষা, চাকরি, টিউশন। কি করবে ধ্রুব ভেবে উঠতে পারল না। শেষে ঠিক করলো শালুকে সুস্থ হওয়া পর্যন্ত একজন মহিলা রাখবে বাসায়। ধ্রুবের অনুপস্থিতিতে সে যাতে শালুককে দেখে রাখতে পারে। কিন্তু বললেই তো হয়ে যায় না কোনো কাজ। কাকে রাখবে, যাকে রাখবে, সে কতটুকু বিশ্বস্ত তাও তো জানতে হবে। শেষে ধ্রুব বাড়িওয়ালার কাছে গেল। তাকে নিজের সমস্যা খুলে বলতেই তিনি তার বাসায় কাজ করে এরকম একজন মহিলাকে পাঠালেন। তার কাজ হচ্ছে শালুককে সময় মতো ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো, শালুকের কিছু লাগলে এগিয়ে দেওয়া, এতটুকুই কাজ তার। প্রায় 12 দিনের জ্বরে শালুকের চেহারা মলিন হয়ে গেছে, মাথার চুল সব ঝরে পড়েছে, ভীষণ শুকিয়ে গেছে শালুক। ধ্রুবের ভীষণ কষ্ট হয় শালুকের দিকে তাকালে। একে দিকে হাতে টাকা পয়সার টানাটানি, আবার অন্যদিকে শালুকের চিকিৎসা। বাসায় একজন মহিলা রাখায় তার মাসিক 7,000 টাকা বেতন। তো ধ্রুব তবুও নিজেকে সামলে নিল, কিছুতেই ভেঙে পড়বে না বলে বারবার নিজেকে নিজে বুঝাতে লাগলো। বিপদে যিনি দেয় তিনিই আবার বিপদ থেকে মুক্ত করেন। রোজ বাসায় যাবার সময় ধ্রুব ফল নিয়ে যায়, নিজের হাতে কেটে শালুককে খাওয়ায়। দিনে নিজে থাকতে পারে না যখন ঘন্টায় ঘন্টায় কল দিয়ে জিজ্ঞেস করে শালুক কি খেলো না খেলো। অভাব, অনটন, প্রেম, ভালোবাসা সব কিছু নিয়ে দুজন দিন কেটে যাচ্ছিল। কিন্তু এরই মধ্যে সমস্যা দেখা দিল অন্য জায়গায়। বাড়িওয়ালা বাসা ভাড়া আরো 2,000 টাকা বাড়িয়ে দিল। সেই মুহূর্তে ধ্রুবর মনে হলো পায়ের নিচের মাটি সরে গেছে তার। এমনিতে প্রায় 22-23,000 টাকার মতো ধার করতে হয়েছে, কিন্তু বাড়ি ভাড়া আরো বাড়ানোর জন্য সংসার খরচ 4,000 থেকে নামিয়ে 2,000 আনতে হলো। শালুকের এই মুহূর্তে পুষ্টিকর খাবার দরকার একদিকে। ধ্রুব টিউশনি শেষ করে রাস্তার পাশে বসে রইল। এই মুহূর্তে তার মনে হচ্ছে তার চাইতে অসহায় এই পৃথিবীতে আর কেউ নেই। নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার পরেও তাকে ভালো রাখতে পারছে না সে। হতাশায় নিমজ্জিত হলো ধ্রুব। বাসায় যাওয়ার মতো অবশিষ্ট শক্তিও যেন তার দেহে নেই। অনেকক্ষণ পথে বসে থাকার পর ক্লান্ত দেহটাকে টেনে নিয়ে গেল কোনো মতে। শালুক জেগেছিল ধ্রুবর অপেক্ষায়। শালুকের শরীর এখন আগের চাইতে অনেকটা ভালো। ধ্রুবর আসতে দেরি হচ্ছে দেখে আজ নিজেই রান্না করেছে শালুক। বেশি কিছু রান্না করতে পারেনি। ভাত, ডাল, বেগুন দিয়ে শুটকি আর বেগুন ভর্তা বানিয়েছে। ধ্রুবর হঠাৎ করে মনে হলো এখন তো রান্না করতে হবে। এত দেরিতে রান্না করলে শালুক কখন খাবে? নিজের উপর ভীষণ রাগ উঠল ধ্রুবর। এতটা বেখেয়ালি হলো কি ভেবে সে? এটাই ভেবে ফেল না কেন এতক্ষণ বাহিরে সময় নষ্ট করলো। পরের মুহূর্তে ঠিক করলো শালুকের জন্য হোটেল থেকে খাবার নিয়ে আসবে, নয়তো শালুকের খাওয়ার খুব দেরি হয়ে যাবে। ধ্রুবকে আবারও বের হতে দেখে শালুক আটকালো। সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন এখন আবার? এমনিতেই তো দেরি করে বাসায় ফিরেছেন। ধ্রুব মাথা চুলকে বলল, একটু বাহিরে যাচ্ছি, রান্না করতে তো দেরি হয়ে যাবে, তোমারও খেতে দেরি হবে, তখন তোমার জন্য খাবার নিয়ে আসি গিয়ে। শালুক হাত চেপে ধরে বলল, কোনো দরকার নেই, আমি রান্না করেছি আজ, আসুন খাবার খাবো। ধ্রুব তাকিয়ে রইল শালুকের দিকে, তারপর বলল, তোমার রান্না করার কি দরকার ছিল? তোমার শরীর এখনই ঠিক হয়নি শালুক, ডিম সিদ্ধ করেছ? শালুক মাথা নাড়িয়ে জানালো, করেনি। ধ্রুব কথা না বাড়িয়ে চুলে ডিম সিদ্ধ দিল। তারপর ডাকনা সরিয়ে দেখলো শুটকি রান্না করেছে শালুক। হতভম্ব হয়ে গেল ধ্রুব। বাহিরে এসে জিজ্ঞেস করলো, সত্যি তুমি রান্না করেছো শালুক? শালুক বলল, এত অবাক হওয়ার কি আছে? আমি কি রান্না করতে পারি না নাকি? খুব ভালো না হলেও তো কিছুটা পারি।
খাওয়া যায় আমার রান্না। আপনার মতো হয়তো সেরা রাঁধুনি না আমি। ধ্রুব হতবাক হয়ে আবারও জিজ্ঞেস করলো, সত্যি তুমি রান্না করেছো? শালুক বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, সমস্যা কি? ধ্রুব মুচকি এসে বলল, তুমি শুটকি রান্না করেছো শালুক? এটাই তো আমার জন্য আশ্চর্যের ব্যাপার। শালুক মাথা নিচু করে বলল, আপনার তো অনেক প্রিয় একটা খাবার, তাই ভাবলাম একটু চেষ্টা করে দেখি। হালাল খাবারই তো এটা, তাহলে কেন এত নাক ছিটকে? সেজন্যই রান্না করেছি। ধ্রুব হাসলো, তারপর বলল, আমি জানি শালুক, তুমি কেন আজ শুটকি রান্না করতে চেষ্টা করেছো। ফ্রিজে মাছ মাংস কিছুই নেই। শালুক ধরা পড়ে গিয়ে মাথা নিচু করে ফেলল, তারপর বলল, আমার আর খেতে ইচ্ছে করে না এসব। প্রতিদিন কিভাবে মানুষ মাছ মাংস খেতে পারে আপনি বলুন? আপনি নিজেও তো পারেন না, প্রতিদিন আমাকে খাওয়ান, নিজে খান না। ধ্রুব চুপ হয়ে গেল। শালুক আস্তে করে বলল, ভাড়া বাড়িয়েছে বলেছে আপনাকে? ধ্রুব চমকে জিজ্ঞেস করলো, তোমাকে এই কথা কে বলেছে? শালুক মুচকি হেসে বলল, বাড়িওয়ালা আন্টি এসেছে বিকালে, উনি বলেছেন। ধ্রুবর খাবার সাজাতে সাজাতে বলল, তোমার এসব নিয়ে ভাবতে হবে না, আমি আছি তো। শালুক খেতে খেতে বলল, আপনার তো একটা টিউশন ছেড়ে দিতে হয়েছে। আমি আজকে বসে বসে হিসাব করেছি, আর আজকে জীবনের বড় হিসাব মেলাতে পেরেছি। আপনার চিন্তার কারণ বের করতে পেরেছি। ধ্রুব খাওয়া বন্ধ করে বলল, কি বলছো তুমি? শালুক হাসলো। জ্বরে কোটরে ঢুকে যাওয়া চোখের নিচে কালি জমেছে শালুকের। চোখ বড় বড় লাগছে আগের চাইতে এখন। ধ্রুবের মনে হলো এই বুঝি বনলতা সেনের সেই পাখির বাসার মতো বড় বড় চোখ। হেসে শালুক বলল, আপনি আবারও নিশাকে পড়ানো শুরু করেন। ধ্রুব চোখ মুখ শক্ত করে বলল, বাজে কথা বলবে না শালুক। শালুক বলল, আপনার মেইন চিন্তা তো এটাই, উপার্জন কমে গেছে, তার উপর সামনের মাস থেকে ভাড়া দিতে হবে 17,000 টাকা। আমি বুঝতে পারছি আপনার মানসিক পেরেশানি কতটা এই মুহূর্তে। তার মধ্যে আমারও এরকম জ্বর হলো, নিশ্চয়ই আপনাকে অনেক দাঁড় দেনা করতে হয়েছে। এই সময় এত খরচের মধ্যে আমার জন্য একজন বাড়তি মানুষ রাখতে হয়েছে। আমি খুব ছোট নই যে এসব বুঝবো না। ধ্রুব খাওয়া শেষ করে বলল, এতটা বড় হয়ে যাওনি যে এত চিন্তা তোমার করতে হবে এই সময়। আমি আছি তো, আমাকে ভাবতে দাও। খাওয়ার পর শালুকের ওষুধ এনে খাইয়ে দিল ধ্রুব বিছানায় শুয়ে। তারপর বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি শালুক, তোমাকে কোনো লেডিস হোস্টেলে উঠিয়ে দেই, আমি আমার হলে চলে যাব। শালুক হতবাক হয়ে তাকিয়ে থেকে বলল, আপনার কাছ থেকে এক চুল দূরেও আমি যাব না, এসব চিন্তা বাদ দিন আপনি। ধ্রুব হাসল, কম্বল মুড়ি দিয়ে শুয়ে বলল, কাছেও তো আসো না আমার। শালুক তাকিয়ে রইল ধ্রুবর দিকে, তারপর ধ্রুবর মুখে মাথা রেখে বলল, এই যে কাছে আসি। ধ্রুব শালুকের হাত চেপে ধরে বলল, আরো কাছে আসা যায় না? যত কাছে আসলে দুজন মিশে একাকার হয়ে যেতে পারবো। শালুক লজ্জা পেয়ে মাথা চুলকালো ধ্রুবর বুকে। ফিসফিস করে বলল, ভীষণ ঠান্ডা পড়ছে। ধ্রুব শালুকের মতো ফিসফিস করে বলল, তাহলে আরো ঠান্ডা লাগুক তোমার শালুক, ভীষণ ভীষণ ঠান্ডা লাগুক, যাতে আমি হই তোমার উষ্ণতার চাদর। প্রথমবারের মতো দুজনের মধ্যে ভীষণ ভালোবাসার লেনাদেনাও হলো। প্রবল শীতের রাতে দুজনে একে অন্যকে উষ্ণ করে তুলতে লাগলো। সেই রাতে তৃপ্ত হলো দুজনের চাতক মন। শালুক সকালে ধ্রুবকে বকতে লাগলো, ধ্রুব হাসতে লাগলো। এক অজানা সুখে ধ্রুবর দেহ মন তৃপ্ত হয়ে আছে। সোয়েটারের ওপর শালুক চাদর জড়িয়ে নিল, তবুও যেন শীত কমছে না তার। ধ্রুবকে সে কথা বলতে ধ্রুব হেসে বলল, আসো তাহলে, আবার উষ্ণ করে দেই তোমাকে। শালুক লজ্জায় লাল হয়ে বলল, দূর, আপনি ভীষণ খারাপ, এর চাইতে ভালো আমাকে লেডিস হোস্টেলে উঠিয়ে দেন। ধ্রুব শালুকের পাশে বসে হেসে বলল, এখন যে আমি কিছুতেই তোমাকে ছাড়ব না বোকা ফুল। ফুলটাকে অন্যত্রে পাঠিয়ে দিলে রাতে তার শীত করলে আমি তো তার শীত দূর করতে পারবো না। এখন যে তোমাকে আরো শক্ত করে বেঁধে ফেলতে ইচ্ছে করছে নিজের সাথে। শালুক বলল, একটা কথা বলি, রাগ করবেন না বলুন। ধ্রুব বলল, আচ্ছা বলো। শালুক বলল, আমরা এই বাসাটা ছেড়ে দিই। এত বড় বাসার তো আমাদের কোনো দরকার নেই, তাই না? আমরা দুজন মানুষ, একটা রুম হলেও আমাদের চলে যাবে। অযথা 17,000 টাকা ভাড়া দিয়ে থাকার কি দরকার তাহলে? ছোট একটা বাসা নিন আপনি, এক রুমের হলে আরো ভালো হয়, এতে করে আমাদের সব দিক দিয়েই সুবিধা হবে। ধ্রুব অপলক তাকিয়ে থেকে বলল, অনেক বড় হয়ে গেছিস তুই শালুক।
তোর মনে আছে ছোটবেলায় এই তুই ভীষণ জেদ করতি আমার ছাদে একটা রুম আছে, তোর নেই কেন, এটা নিয়ে তুই বলতি তোর ভীষণ বড় রুম লাগবে, জোর করে ছাদের একটা ঘর দখল করেছিস তুই। আর আজ সেই তুই কি সুন্দর করে বলছিস একটা ছোট রুম হলেই চলবে। সময় কেমন করে খেলে মানুষকে নিয়ে, তাই না শালুক? ছিলি কোথায়? রাজবাড়িতে। আমার জন্য তোকে এখন থাকতে হচ্ছে গাছতলায়। শালুক ধ্রুবর কাঁধে মাথা রেখে বলল, সেখানে আমি রাজকন্যা ছিলাম, অতিথি ছিলাম। সেই রাজমহল আমার আজীবনের জন্য ছিল না। এখন আমার যা আছে তা একান্তই আমার। এখানে আমি রানী, সর্বাধিকারী এই রাজ্যের। এটাই যে আমার জন্য চিরস্থায়ী ঠিকানা। আপনি সাথে থাকলে আমি সব জায়গায় সব পরিবেশে থাকতে পারবো। আপনিও তো ছিলেন সেই রাজ্যের যুবরাজ। আপনার যদি মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকে, আমার কেন থাকবে না? ধ্রুব একটা চুমু খেয়ে বলল, কথা দিচ্ছি শালুক, একদিন একটা রাজবাড়ি করে দিব তোমায়। সেদিন আর ধ্রুব শোরুমে গেল না। বহুদিন পর দুজন বের হলো বাহিরে, একই সাথে কিছুটা ঘোরাঘুরিও হবে, বাসা দেখাও হবে। এবার আর রেস্টুরেন্টে যাওয়া হলো না। টং দোকানে চা রুটি ফুচকা চটফুটি খেয়ে আনন্দ চিত্তে দুজন বাসা খুঁজে বের করল। পরের মাসে ছোট এক রুমের একটা রুম, একটা কিচেন, একটা ওয়াশরুম একটা বাসায় উঠলো ধ্রুব আর শালুক। এখানে ভাড়া 8,000 টাকা। ধ্রুবর অন্য ব্যাপারটা স্বস্তিদায়ক, প্রায় 9,000 টাকার ব্যবধান। তবে সমস্যাটা হচ্ছে বাসাটা একটু বেশি ভেতরের দিকে। শালুকের সেসব নিয়ে কোনো সমস্যা নেই, বরং শালুক ভীষণ আনন্দিত, কেননা এখানে এরকম অনেকগুলো ফ্ল্যাট আছে একই ফ্লোরে। সবাই তাদের মতো করে থাকছে, জীবন যুদ্ধে লড়ে যাচ্ছে সবাই। সকাল হতেই শুরু হয় সব ফ্ল্যাটের বাসিন্দাদের কথাবার্তার শব্দ ভেসে আসে, বাচ্চাদের কান্নার শব্দ ভেসে আসে। কর্মমুখর মানুষ সাত সকালে বের হয়ে যায় নিজের জীবিকার তাগিদে। শালুকের পরীক্ষার সামনের মাসে শুরু হবে। শালুক সারাদিন মনোযোগ দিয়ে পড়াশোনা করে, বিকেলে রাতের জন্য রান্না করে। সন্ধ্যায় শালুকের কাছ থেকে আশেপাশের ফ্ল্যাটের বাসিন্দারা আসে, সবাই মিলে গল্প করে। যখন শালুকের মনে হয় এরা সবাই যেন তার মতো কত চেনা। এই এক অন্য জীবন, যেন অন্যরকম অনুভূতি। একজন এক জেলা থেকে এসেছে, সবার কথাবার্তা আলাদা, রান্না বান্নার নিয়ম আলাদা, চলাফেরার নিয়ম আলাদা। একটাই মিল সবার মধ্যে, সবার একই রকম আর্থিক অবস্থা। সবাই খেয়ে পরে বেঁচে থাকার স্বপ্ন দেখে, কেউ বিলাসিতা করতে যায় না এখানে। শালুক দেখলো এখানের মানুষগুলো কি নির্দ্বিধায় প্রতিদিন মাছ মাংস না খেয়েও স্বামী সন্তান নিয়ে হাসি খুশি থাকছে। এক পদ তরকারি দিয়ে, একটা ভর্তা, একটা ডাল দিয়ে খেয়ে খুশি মনে একে অন্যের কাছে তা বলতে তাদের মধ্যে কোনো জড়তা নেই, লজ্জা পায় না কেউ নিজেদের দৈনন্দিনতা স্বীকার করতে, কেউ কাউকে বড় করতে চায় না, কার কি আছে সেসব নিয়ে প্রতিযোগিতা হয় না। এরা সবাই যেন সবার ভীষণ আপন। শালুকের মনে পড়লো আগের বাসার কথা। তার টাইফয়েড হবার পর বাড়িওয়ালার বউ প্রতিদিন বিকেলেই তাদের বাসায় আসতো গল্প করতে। যেহেতু তার বাসায় কাজ করা মহিলাটি, তার নাম দিলারা, শালুকের দেখাশোনা করছে, সেই সুবাদে আসতেন তিনি। এলেই জিজ্ঞেস করতেন কি রান্না করেছে, আজকে কি দিয়ে খেয়েছে শালুকরা। তারপর শুনেন নাক কুচকে বলতেন, আজ তারা বড় কাতলা মাছ এনেছেন, কোনোদিন গরুর মাংসের বিভিন্ন আইটেম, কখনো বড় ইলিশ মাছ। আফসোস করে দিলারাকে বলতেন, আহারে দিলারা, বাসায় থাকলে তো খেতে পারতি, আজকে আমরা এই রান্না করেছি সেই রান্না করেছি। দিলারা মলিন মুখে হেসে বলতো, বড় লোকের বাসার খাওন দাওন আর এই গরিবের বাসার খাওন কি একরকম হয় আপা? কিসের লগে আপনি কি তুলনা করেন? লজ্জায় তখন শালুকের চেহারা বিবর্ণ হয়ে যেত। নতুন শাড়ি জুয়েলারি পরে বাড়ি এলিয়ে এসে শালুক তখন এক মনে আল্লাহকে ডেকে যেত। শাড়ির দাম কত, কোন ব্র্যান্ডের শাড়ি, জুয়েলারি কই থেকে নয়, এসবের ফিরিস্তি শুনিয়ে বলতেন, তোমার তো এসব নেই মনে হয় শালুক, তোমার কানের এই ছোট দুল ছাড়া তো আর কিছুই দেখিনি কখনো পড়তে। তোমার বরকে বলো নাকি, তোমাকে টাকা পয়সা দেয় না সে? আমার এসব দেখো, এগুলো আমি গত শুক্রবারে কিনে এনেছি নিজে গিয়ে। শালুকের রাগ হতো ভীষণ। সে যেভাবে আছে সেভাবেই তো সে সুখী, সে তো উচ্চাশা করছে না, তবুও কেন উনি এসব কথা বলতেন? এই যে ধ্রুব বাসায় ফেরার সময় মনে করে শালুকের জন্য একটা পাঞ্চ ক্লিপ, একটা ফুলের মালা, একটা গোলাপ ফুল, এক মুঠো কাছের চুড়ি, এক জোড়া পায়েল, এসব কিনে আনে নিজে থেকে। এসব পেয়ে শালুক যে পরিমাণ সুখ পায় তা কি 2 ভরি ওজনের কানের দুলের মধ্যে পাবে? 14-15 হাজার টাকা দিয়ে শাড়ি কিনে এনে পাবে?
প্রিয় মানুষটা ভালোবেসে যা এনে দেয় তার চাইতে কি নিজের কেনা 1000 টাকা দামের জিনিসটা বড় হয়ে যায় কখনো? এই সব অতিষ্ঠ হয়ে শালুক একদিন জবাব দিল, আন্টি আঙ্কেল কি নিচ থেকে আপনার জন্য কিছু কিনে আনে না? নিজে পছন্দ করে? বাড়িওয়ালি ইতস্ত করে বলল, আরে ওর সময় কোথায়? আমারও ওর পছন্দ ভালো লাগে না, ও এসব কেনাকাটা করতে পারে না ভালো করে, আমি নিজেই কিনি নিজের পছন্দে। শালুক হেসে বলে, আমার বর আমাকে ভালোবেসে আমার কথা মনে করে একটা গোলাপ এনে দেয় যখন। বিশ্বাস করেন আন্টি, মনে হয় এই পৃথিবীতে সবচেয়ে সুখী নারী আমি। আমাদের সংসারে হয়তো বিলাসিতা করার মতো কিছু নেই, কিন্তু সুখী হওয়ার মতো অনেক কিছু আছে। মাঝরাতে আমি আমার বরের সাথে বারান্দায় বসে চাঁদ দেখতে পারি। সেই সময় কামিনী ফুলের এত মিষ্টি ঘ্রাণ ভেসে আসে আন্টি, আমার ছোট্ট বাসাটাকে আমার কাছে স্বর্গ মনে হয়। আমার বর যখন আমাকে কাছের ছুরি পরিয়ে দেয় পরম যত্নে, যাতে ছুরি ভেঙে হাত কেটে নেওয়া যায়, সেই সময় আমার ইচ্ছে করে সময়টাকে এখানেই থামিয়ে রাখি। এই মধুর সময় যেন কিছুতেই না কাটে। আমাদের অনেকগুলো মিষ্টি মুহূর্ত আছে যেগুলো আপনার টাকা দিয়ে কেনা যাবে না আন্টি। আপনার সুখের মাপকাঠি হতে পারে দামি শাড়ি গহনা, আমার কাছে তা ভিন্ন। আমার সুখের মাপকাঠি হচ্ছে স্বামীর ভালোবাসা। সবার দৃষ্টিভঙ্গিতে এক না। আপনার কাছে যেটা সুখী হবার কারণ, আমার কাছে সেটা মনে হয় লোক দেখানো, ফুটানি করা, নিজেকে সবার সামনে অযথাই জাহির করার প্রচেষ্টা, যার অতসার আসলে শূন্য, পুরোটাই মেকে। তারপরের মাসেই বাড়িওয়ালা ভাড়া বাড়িয়ে দিল। শালুক আপন মনে হাসতে লাগলো এসব মনে করে। আদনানের সৌদির ভিসা হলো, টিকিটও কাটা হলো 15 দিন পরের। হুট করে আদনান বাড়ি থেকে উধাও হয়ে গেল। বাড়িতে কেউ আদনানের খোঁজ জানে না। আদনান কাউকে কিছু না জানিয়ে ঢাকায় চলে এলো শালুকের সাথে শেষ একবার দেখা করতে। আদনান প্রথমে এলো ধ্রুবর হলে। ধ্রুবর বন্ধুদের ফেসবুক আইডি থেকে তাদের সাথে যোগাযোগ করলো। বন্ধুদের থেকে ধ্রুবর ফোন নাম্বার জোগাড় করে আদনান কল দিল ধ্রুবকে। আদনানের নাম্বার ধ্রুবর ফোনে সেভ করা ছিল। আদনানের কল পেয়ে ধ্রুব ভীষণ অবাক হলো। তার ফোন নাম্বার তো আদনানের জানার কথা না। বাড়িতে যে নাম্বার দিয়ে ধ্রুব কথা বলে সেটা শুধু কথা বলার সময় অ্যাক্টিভ করে ধ্রুব। তাহলে এই নাম্বার কিভাবে পেল সে? ভাবনা চিন্তা করেন ধ্রুব কল রিসিভ করলো। বাঙ্গা বাঙ্গা স্বরে আদনান জিজ্ঞেস করলো, কেমন আছিস ধ্রুব? ধ্রুব চোখ ভিজে উঠতে চাইলো, সামলে নিল ধ্রুব নিজেকে। নিরুত্তাপ কণ্ঠে জবাব দিল, ভালো আছি। আদনান বলল, আমি ঢাকায় এসেছি, একবার শালুককে নিয়ে আমার সাথে দেখা করতে পারবি? ভয় নেই, তোর কাছ থেকে ছিনিয়ে নিব না শালুককে। আমি জানি নিজের জিনিসের যত্ন তুই কত ভালো করে নিতে জানিস। ধ্রুব বলল, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এরকম কেউ নেই আমার থেকে শালুককে আলাদা করতে পারবে, এই ভয় ধ্রুব করে না। আদনান বলল, কথায় আসতে পারবে আমাকে টেক্সট করে জানিয়ে দিস, আমি হাজির হয়ে যাব। ধ্রুব কিছু বলল না। আদনান বলল, আমি দেশ থেকে চলে যাব ধ্রুব, 15 দিন পরে আমার ফ্লাইট চট্টগ্রাম এয়ারপোর্ট হয়ে। শেষবার তোদের সাথে দেখা করে যেতে চাই। তোদের কাছে ক্ষমা না চাইতে পারলে আজীবনের জন্য নিজের কাছে নিজে অপরাধী হয়ে থাকবো। রাতে শালুক ধ্রুবর সাথে একটা রেস্টুরেন্টে এলো। কেন আসছে সেটা ধ্রুব শালুককে আগে বলেনি। ছেড়ে আদনানকে দেখে শালুক ভূত দেখার মতো চমকে উঠল। খামচে দূরে রাখলো ধ্রুবর হাত। ধ্রুব শালুকের হাত আলতো করে চেপে ধরে বলল, আমি আছি তো, ভয়ের কিছু নেই। শালুক ধ্রুবর এক বাহু শক্ত করে চেপে ধরে বসে আছে। সারা শরীর কাঁপছে, তার বুকের ভেতর হাতুড়ি ফেটা করছে। কিছুতেই বুঝতে পারছে না শালুক ধ্রুব কেন এলো আদনানের কাছে তাকে নিয়ে। কষ্টে তার 2 চোখ টলমল করতে লাগলো। এই মানুষটাকে শালুক দ্বিতীয়বার দেখতে চায়নি আর। ধ্রুব তো জানতো, তবুও কেন নিয়ে এলো? মাথার উপর নানা রঙের আলো, এসি চলছে না, ফ্যানও বন্ধ। শালুক টের পেল সে যেন ঘামছে। আদনান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সামনে বসা দম্পতির দিকে। তারপর হেসে ধ্রুবকে বলল, কেমন আছিস তোরা? ধ্রুব বলল, ভালো আছি। আদনান এরপর কি বলবে খুঁজে পেল না। শালুকের দিকে লজ্জায় ভয়ে তাকাতে পারছে না সে। কেমন গলা শুকিয়ে যাচ্ছে তার হঠাৎ করেই। টেবিলের উপর থেকে একটা পানির বোতল নিয়ে ডক ডক করে আদনান পানি পান করলো। শার্টের হাতায় মুখ মুছে বলল, হঠাৎ করে নার্ভাস লাগছে কেন জানি। ধ্রুব হাসলো। ধ্রুব সেই হাসি আদনানের কলিজায় খেয়ে লাগলো। কেমন তাচ্ছিল্যের হাসি ধ্রুবর, যেন ধ্রুবর হাসি তাকে বলছে, তোমার মতো নির্লজ্জ মানুষ আবার নার্ভাস হয় নাকি? নিজেকে দাতস্থ করে আদনান বলল,
শালুককে আমার ছোটবেলা থেকেই ভালো লাগতো, তবে তা শুধু ভালো লাগাই ছিল, কেননা তখন নয়নার সাথে আমার প্রেম ছিল। নয়নার সাথে প্রেম আমি কখনো সিরিয়াস ভাবে নিইনি, এমনকি কথা বলতাম যাতে সময় কেটে যায়। এরই মধ্যে বাসায় বড়রা অনেকেই টের পেয়ে গেল ব্যাপারটা, কারো কোনো আপত্তি দেখলাম না। আমি নিশ্চিন্তে নয়নার সাথে প্রেম করতে লাগলাম, কিন্তু নয়নাকে সত্যি বিয়ে করে সংসার করবে এই মনোভাব আমার ক্ষণিকের জন্য মনে এলেও তা আমি এত গভীরভাবে পাত্তা দেইনি। মা মাঝে মাঝে বলতেন, আমি বিরক্ত হতাম শুনে। এরপর সুযোগ এলো আমেরিকা যাওয়ার। আমার তখন দু চোখ ভর্তি নতুন স্বপ্ন। আমেরিকা স্বপ্নের দেশ আমার। ওখানে যাওয়ার পর আশার সাথে সম্পর্ক হবার পর আমার কেন জানি মনে হতে লাগলো আশা আমার জন্য পারফেক্ট না। কিন্তু আশাকে বিয়ে করতে পারলে আমি রাজত্ব রাজকন্যা দুটোই পাবো। আমার খালাও আমাকে খাতির করতে লাগলো। ও দেশের ছেলের চাইতে যে বাঙালি ছেলেদের চরিত্র যথেষ্ট ভালো তা খালা বেশ বুঝতে পেরেছেন। তাছাড়া ওখানে ডিভোর্স, লিড টুগেদার এসব কোনো ব্যাপার না। খালা বাঙালি মেয়ে তো, তাই সে আশার বিয়ে আমার সাথে হোক, তাতে অন্তত তার মেয়ের সংসার ভেঙে যাবে না। কিন্তু আমার মাথায় তখন অন্য প্ল্যান। আশা অনেকের সাথেই ক্লোজ হয়েছে, হাফ লিক কিস, এমনকি বিছানা অব্দিও গেছে। সেসব আশার নিজের স্বীকারোক্তি। সেই মুহূর্তে আমার মনে হলো এরকম একটা মেয়ের সাথে আমি আজীবন থাকতে পারবো না। আবার তাকে ফিরিয়ে দিলে সোনার ডিম পাড়া হাসছে, অনেক কিছুই হাতছাড়া হয়ে যাবে। আমার কুটিল মন, লুবি মন, স্বার্থপর মন তো নিজেরই খুঁজে গেছে সে তাই। নিজের সুবিধা, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে লাগলো সে তাই। বারবার মনে হতো বউ হিসেবে দরকার আমার শালুকের মতো দুষ্টু মিষ্টি একটা মেয়ে। এর পর থেকে মনের পর্দায় শালুকের আনাগোনা বাড়তে লাগলো। সিদ্ধান্ত নিলাম আশাকে বিয়ে করে একেবারে আমেরিকায় সেটেল হবার পর তাকে ছেড়ে দিব। এরপর শালুককে বিয়ে করবে, এতে আমার সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আশাকে ছাড়ার জন্য উপযুক্ত কারণের অভাব হতো না আমার। দুজনের দেশ, কালচার যেহেতু আলাদা, আশা আমার সাথে অ্যাডজাস্ট করতে পারতো না আমি জানতাম। আশার কাছে ভালো হবার জন্য আমি আশার নাতে না মেলাতে থাকি। আমি বোকা ছিলাম। আশা যে ভীষণ চালাক মেয়ে তা আমি ধরতে পারিনি। আশা আমাকে নিয়ে খেলছিল, তার এই খেলা শেষ হবার আগ পর্যন্ত আমি কিছুতেই বুঝতে পারিনি। ফোনে শালুকের সাথে মাঝে মাঝে কথা বলতাম। শালুকের বয়স কম। আমার কথা শুনে শালুক হয়তো আমাকে নিয়ে ভাবতো কখনো, আমি সেটা জানি না। শালুক কখনো আমাকে ফিডব্যাক দেয়নি। আমি বলতাম, ও চুপ করে শুনতো। এরপর আশা গোদারে বাংলাদেশে আসবে বলো, ওর আশা হয়নি এই দেশে। আমি ভাবলাম এই সুযোগ, দেশে গেলে মাকে বলে বিয়ের ব্যবস্থা করে নিব। সব ঠিক ছিল, আশা যাতে শালুকের প্রতি আমার দুর্বলতা টের না পায়। তাই আশার সামনে সবসময় শালুককে ছোট করে কথা বলতাম, হাসাহাসি করতাম শালুককে নিয়ে, কিন্তু মনে মনে শালুককে সরি বলতাম। মাঝে মাঝে ইচ্ছে হতো শালুককে বলে দেই, এসব বাহান শালুক, অভিনয়, শুধু তোর আর আমার ভবিষ্যৎ সুন্দর করার জন্য। এর মধ্যে তুইও বাড়িতে গেলি। কিছুদিন পর টের পেলাম আশা তোর প্রতি ইন্টারেস্টেড হয়ে পড়েছে। আমার মনে হতে লাগলো এত বছর ধরে যে মাছ আমি খেলিয়ে খেলিয়ে বড়শিতে গাঁথার চেষ্টা করছি, সেই মাছ কিনা তুই খালি হাতে শিকার করতে যাচ্ছিস। তুই বল, আমার কষ্ট হবে না? আশা তোর সব কিছুতে মুগ্ধ হয়, তোর সাথে সবসময় আমাকে তুলনা শুনতে হয়। আমার সারা শরীর জ্বলে যেত এসব শুনে। ভীষণ রাগ হতো তোর উপর। কেন বাড়তে এলি তুই এই ক্ষোভে? তোকে মাঝে মাঝে কি যে করতে ইচ্ছে করতো বলে বুঝাতে পারবো না। এরপর যখন দেখলাম আশা তোর সাথে ঘুরে বেড়ায় হাসাহাসি করে, তখন আমার সহ্য সীমা ছাড়িয়ে গেল। আমার তখন মনে হলো কিছু একটা করতেই হবে এবার। আমি তখন প্ল্যান করলাম, আফিফার বিয়ের আগে রাতে ঠিক করলাম তোকে ভীষণ বদনাম করে দিব, যাতে আশার মোহ কেটে যায়। এবারও ভাগ্য আমার সহায় ছিল না। শালুককে নিয়ে আমি এই প্ল্যান করিনি। আমি পাঠিয়েছিলাম শাপলাকে, কিন্তু কেন জানি শাপলার বদলে শালুক চলে গেল তোর রুমে। এরপর আমি নিজেই হতভম্ব হয়ে গেলাম। আমার মুখের রা ছিল না শাপলার জায়গায় শালুককে দেখার পর। সেই মুহূর্তে আমার কি পরিমাণ কষ্ট হচ্ছিল তা আমি কাউকে বুঝাতে পারিনি। এরপর আশা আমাকে ছেড়ে চলে গেল। তখন আমার হতাশা আরো বেড়ে গেল। আশা যদি যাবারই ছিল, তবে কেন এত দেরিতে গেল? তাহলে তো আমি শালুককে হারাতাম না। এরপর শালুক যখন বাড়ি গেল, আমার মনে হলো শালুককে সব খুলে বলতে হবে। আমি চেষ্টা করেছি, কিন্তু শালুক আমার সাথে কথা বলেনি।
তখন আমি রাতে আবারও শালুকের রুমে গেলাম। শালুকের বিন্দুমাত্র ক্ষতি করারও কোনো ইচ্ছে আমার ছিল না। আমি শুধু এই কথাগুলো শালুককে বলতে চেয়েছি। সেদিনও আমি পারিনি। আজ তাই ভাবলাম, আজ যদি না বলে যেতে পারি তবে সারা জীবনের জন্য আমাকে অনুতপ্ত হয়ে থাকতে হবে। আমার সব কথা বলা শেষ, এবার আমার শান্তি। ধ্রুব শালুক দুজনেই চুপ করে রইল। তারপর কফি খেয়ে ধ্রুব শালুককে নিয়ে বের হয়ে এলো। আদনান চলে গেল বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে আদনান শেষবারের মতো ধ্রুবকে একটা মেসেজ পাঠালো, একটা কবিতা থেকে। আমি কেবল একটি দিন তোমার পাশে, তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি, দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চেক। বাড়িতে এসে বলেছিলাম ওদের, ভালো হোক, ভালো থাকিস তোরা দুজনে। সবকিছু আবারও সুন্দর করে চলছে। জীবন কেটে যাচ্ছে আপন গতিতে। শালুকের এসএসসি পরীক্ষা শেষ হলো। শালুক তখন বাড়িতে গিয়ে নির্ভয়ে থাকতে পারলো আদনান দেশে না থাকায়। দুবছর চাকরি হলো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। শালুকের রেজাল্ট হলো এসএসসি পরীক্ষায় শালুক জিপিএ 4.89 পেল। শালুকের এই সাফল্য সবচেয়ে বেশি খুশি হলো ধ্রুব। অফিসের কাছাকাছি একটা কলেজে শালুককে ভর্তি করিয়ে দিল। নতুন কলেজ, নতুন নতুন বন্ধু হলো শালুকের। পড়ালেখা, বন্ধু বান্ধব, আড্ডাবাজি, সংসার সবকিছু শালুক সুন্দর করে সামলাতে লাগলো। কিন্তু সুখ সবসময় মানুষের কপালে থাকে না। উত্থান পতন নিয়েই জীবন। তেমনি এক বিকালে শালুক বইয়ের বাজে একটা চিঠি পেল। কোনো একজন একটা চিঠি পাঠিয়েছে শালুককে, ভালোবাসার চিঠি। সেই চিঠি পড়ে শালুক থরথর করে কেঁপে উঠল। ধ্রুবকে জানাবে জানাবে করে ভয়ে জানালো না, যদি ধ্রুব তাকে ভুল বুঝে এই ভেবে। তাছাড়া অফিসের কাজে ধ্রুবকে ভীষণ ব্যস্ত থাকতে হয়। রাতে শালুককে পড়াতে বসে ধ্রুব নিজের ফাইলপত্র নিয়ে বসে। কাজের ব্যাপারে ধ্রুব ভীষণ সিরিয়াস। শালুককে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য ধ্রুব তখন মরিয়া। এরই মধ্যে বাড়ি থেকে খবর এলো ধ্রুবর দাদি ভীষণ অসুস্থ। অফিস থেকে 3 দিনের ছুটি নিয়ে বাড়িতে ছুটল দুজনে। সিতারা বেগম স্ট্রোক করেছেন, এক পাশ সম্পূর্ণ অচল হয়ে গেছে তার। ধ্রুবর হাত ধরে সিতারা বেগম বললেন, আমার একটা কথা রাখবি ভাই? ধ্রুব দাদির চামড়া কুঁচকে যাওয়া হাত শক্ত করে ধরে বলল, রাখবো দাদি। কি কথা বলো তুমি? সিতারা বেগম 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, একবার তোর মায়ের সাথে দেখা করে আয় শালুককে নিয়ে। কতবার যে খবর পাঠিয়েছে তোকে একটা নজর দেখতে চায় বলে, যাবি? ধ্রুব জবাব দিতে পারল না। কি বলবে সে? বাড়িতে এই প্রথম শালুক আর ধ্রুব একসাথে থাকবে। শালুকের খুব অস্বস্তি লাগছে এখন। হঠাৎ করে কেমন লজ্জা লাগছে। অথচ যখন ঢাকায় প্রথম দুজন একসাথে এক বিছানায় ঘুমিয়েছে তখনও শালুকের এরকম লাগেনি। আজ কেন এরকম লজ্জা তাকে জাঁকিয়ে ধরেছে? শালুকের সারা মুখমণ্ডল লাল হয়ে গেছে। শাপলা এসে শালুকের পাশে বসে পড়ল। তারপর হেসে বলল, তোকে আজকে ভীষণ সুন্দর লাগছে শালুক, বিবাহিতা মহিলার ন্যায় লাগছে। শালুক লজ্জা পেয়ে বলল, শাড়ি চেঞ্জ করে ফেলি আপা? শাপলা বাধা দিয়ে বলল, না না, চেঞ্জ করিস না, ভীষণ সুন্দর লাগছে তোকে শাড়িতে। তুই যে এত অপরূপা, আগে কখনো খেয়াল করিনি। নজর যেন না লাগে কারো। লজ্জাবতী লতার ন্যায় শালুক আরো নুয়ে গেল এ কথা শুনে। হাসনা বেগম এলেন একটা বক্স হাতে নিয়ে। তারপর বক্স থেকে সব গহনা বের করে একে একে শালুককে পরিয়ে দিতে লাগলেন। গলার হার, সীতাহার, কানের দুল, টিকলি, হাতের 2টো রিং, নাকের ফুল, মেয়েদের জন্য গড়িয়ে রেখেছেন তিনি এসব। আর শালুকের গহনা শালুকের গায়ে পরিয়ে দিয়ে বললেন, মাশাআল্লাহ, আমার শালুক মাকে আজকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। আল্লাহ যে আমার ঘর আলো করে এরকম 2টো ছাদ দিয়েছে, এতদিন তো আমি তা খেয়াল করে দেখিনি। শালুক মন খারাপ করে বলল, কেন আগে দেখলে না মা? তাহলে অন্তত লেখাপড়া করে করে আমার মাথাটা নষ্ট করতে না। হাসনা বেগম হেসে বললেন, এখন তো আর মা লেখাপড়ার জন্য বকাঝকা দেই না, তবে এখন লেখাপড়া করছি কে? শালুক লাজুক হেসে বলল, তুমি দাও না, তোমার বদলে অন্যজন তো আছে। হাসনা বেগম মেয়ে চিবুকায় হাত দিয়ে বললেন, বড় ভাগ্য করে এরকম স্বামী পেয়েছিস মা, তাকে সম্মান দিতে শিখ। তুই বড়ই ভাগ্যবতী শালুক। ধ্রুবর মতো মানুষের স্ত্রী হওয়া 4টিখানি কথা নয়। শালুকের মাথা নিচু হয়ে গেল মায়ের কথা শুনো। সে জানে সে যে আসলেই ভাগ্যবতী। এরকম একজন মানুষ এই সময় খুঁজে পাওয়া যায়,
এই বিচ্ছেদের যুগে এসে সে এরকম একজন মানুষ পেয়েছে যে কিনা তাকে 2 হাতে আগলে রাখে, ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয়, যার চোখের দিকে তাকালেও নেশা ধরে যায়। ভালোবাসা দিতে যে বিন্দু মাত্র কার্পণ্য করে না, এরকম মানুষ কয়জনে পায়। ধ্রুব রুমের দিকে আসছিল, সাহস করে ফরিদা বেগম ধ্রুবের সামনে এসে দাঁড়ালেন। ভীষণ অবাক হলো ধ্রুব ফরিদা বেগমকে দেখে। সৎমা হয়ে আসার পর উনি প্রথম প্রথম ধ্রুবকে ভীষণ কষ্ট দিতেন, তারপর কি হলো কে জানে, আস্তে আস্তে তিনি শুধরে গেলেন, কিন্তু ধ্রুব আর তাকে আপন করে নিতে পারল না। কিছু মানুষ মন থেকে একবার উঠে যাওয়ার পর কিছুতেই যেন আর মনে জায়গা করে নিতে পারে না। ফরিদা বেগম ধ্রুবের সামনে এসে বললেন, আমি জানি ধ্রুব, আমাকে তুমি ভীষণ অপছন্দ করো। একটা সময় আমিও তোমাকে সহ্য করতে পারতাম না। তুমি নিজেই ভেবে দেখো না, যার বউ হয়ে এলাম সে যদি দেখে সারা রাত প্রাক্তন স্ত্রীর ছবি দেখে রাত কাটায়, আমাকে গালমন্দ, গায়ে হাত তোলে, তখন সহ্য বিবাহিতা সে মেয়েটির মানসিক অবস্থা কেমন হয়? আমার মনের কষ্ট আরো বেড়ে যেত যখন তোমাকে দেখলে। অল্প বয়সে বিয়ে হয়েছে, এসে সতীনের ছেলে, সতীনের স্মৃতি, এসব দেখতে হচ্ছে। আমার নরেন মনে কি পরিমাণ আঘাত লাগতো তা তোমার বাবা কখনো বুঝতে চাইতো না। আমি সেজন্য তোমার উপর অত্যাচার করতাম। একটা সময় নিজের ভুল নিজে বুঝতে পারি, তোমার মা হবার জন্য আপ্রাণ চেষ্টা করি, কিন্তু ততদিনে আমি দেরি করে ফেলেছি। তুমি আমাকে এরপর আর সহ্য করতে পারতে না। আমার দোষ, আমি মেনে নিয়েছি বাবা। আমাকে মা বলে না মানো, কিন্তু ছেলের বউয়ের প্রতি শাশুড়ির যে দায়িত্ব তা অন্তত পালন করতে দাও। তুমি আমার বড় ছেলে। তোমার বাবা তোমাদের 3 ভাই বোনের বিয়ের জন্য গহনা গড়িয়ে রেখেছেন অনেক আগে। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, যেদিন তুমি আর বৌমা একই সাথে বাড়িতে আসবে সেদিন তোমার বউয়ের সব গহনা তাকে পরিয়ে দিব। তোমার শাশুড়ি গিয়ে মেয়েকে গহনা পরিয়ে দিয়েছেন। আমি হতভাগী, পারছি না তোমার বউকে কিছু দিতে। যদি তুমি রেগে যাও এই ভয়ে, লজ্জায় তোমার বাবা তোমার সামনে আসতে পারছে না। আমি নিজেও লজ্জিত, তবু আজ মায়ের অধিকার নিয়ে সামনে এসে দাঁড়িয়েছি। আজকেও কি ফিরিয়ে দিবে বাবা? ধ্রুবর কেমন যেন লাগছে। এত বছর ধরে বুকের ভেতর যে আগুন চাপা দিয়ে রেখেছিল, সেই আগুন আজ আবারও জ্বলে উঠতে চাইছে। ধ্রুব বড় করে নিঃশ্বাস নিল, নিজেকে নিজে জিজ্ঞেস করলো, আর কতদিন? নিঃশ্বাসের নিঃশ্বাস বিশ্বাস আছে কি কে জানে কখন কার মরণের ডাক চলে আসে। মিথ্যা অভিমান জমিয়ে রাখলে কি আমার শৈশবের সেই ক্ষতি মুছে যাবে? আল্লাহর কাছে সব বিচারের বার সঁপে দিলাম আমি। এরা সবাই আমার আপন, এদের সাথে আর কত দিন দূরত্ব রেখে চলবো? পরিবার হাত ধরে ধ্রুব বললাম, বাবা কোথায়? ফরিদার 2 চোখ জলে ভিজে গেল। এই প্রথম ছেলে তার হাত ধরে কথা বলছে। এই পরিবারে এসে ফরিদা শিখেছে সবাই মিলে একসাথে থাকার আনন্দ। আজ সেই আনন্দ শতভাগ পূর্ণ হলো। ধ্রুব মায়ের সাথে বাবার রুমে গেল। অনেক দিন পর বাবাকে দেখেছে ধ্রুব। একটা শ্যাওলা রঙের শার্ট পরে বসে আছেন চেয়ারে, সামনে একটা বই খুলে রাখা। ধ্রুব গিয়ে বাবার কাঁধে হাত রাখল। সেলিম সাহেব পিছনে তাকিয়ে দেখেন ধ্রুব দাঁড়িয়ে আছে। চমকে উঠে দাঁড়ালেন তিনি। ধ্রুব বাবাকে কথা বলার সুযোগ না দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। বহুদিন আগে ছেলের সাথে করা সব অন্যায় চোখের সামনে ভেসে উঠল সেলিম সাহেবের। বুকটা বিষিয়ে গেল তার গভীর বেদনায়। হায়, কি অবিবেচক ছিলেন তিনি তখন! রাগে ক্ষোভে কেমন অন্ধ হয়ে পড়েছিলেন তিনি সেই সময়, যে নিজের ছেলের সাথে অমানবিক আচরণ করতেও তার বুক কাঁপেনি। মা হারানো ছেলেটাকে যখন তার উচিত ছিল বুকে টেনে নেওয়া, তখন তিনি তাকে দূরে সরিয়ে দিয়েছেন। আজ নিজের অন্যায় কাজের জন্য নিজেই অনুতপ্ত হচ্ছেন বারবার। চোখ বেয়ে শ্রাবণের ধারা নেমেছে। কথা বলতে পারলেন না তিনি, শুধু তার ফুফানোর শব্দ শোনা যাচ্ছিল। বুকের ভেতর যেন খামছে দূরে আছে কেউ তাকে। এক অজানা হাহাকার শক্ত করে চেপে ধরেছে তার হৃৎপিণ্ড। ধ্রুব বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলছে, কাঁদবেন না বাবা, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি এখন বুঝি নিজের স্ত্রীর প্রতি একজন মানুষের কি পরিমাণ গভীর ভালোবাসা থাকলে সে এত পাগলামি করতে পারে। আমার আজ আফসোস হচ্ছে যে আমার মা একজন সত্যিকার ভালোবাসার মানুষ পেয়েও তাকে ধরে রাখতে পারেনি। আপনি কোনো ভুল করেননি বাবা। আপনার জায়গায় অন্য কেউ হলে নিজেকে সামলাতে পারতো না। কাঁদতে কাঁদতে সেলিম সাহেব বললেন, আমাকে মাফ করে দিস বাবা, আমি তোর যোগ্য পিতা হতে পারিনি।
আমি তোকে ভালো রাখতে পারিনি। ধ্রুব বলল, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই বাবা, আপনিও আমাকে ক্ষমা করবেন। আমিও অনেক কষ্ট দিয়েছি, বারবার আপনার ডাক আমি প্রত্যাখ্যান করেছি, আমি লজ্জিত বাবা। বাবা ছেলের এই মিলন দেখলো বাড়ির প্রতিটি সদস্য। ফরিদা বেগম এক ফাঁকে ছুটে গিয়ে সবাইকে ডেকে এনেছেন। বাবা ছেলের সাথে সাথে সবাই কাঁদছে, কেন কাঁদছে কেউ জানে না। এক গভীর বিষাদ মিশ্রিত আনন্দ সবাইকে ছুঁয়ে যাচ্ছে, নিজেরা না চাইতে চোখ ভিজে যাচ্ছে। বাবা ছেলের মিলন দৃশ্যের চাইতে সুন্দর কোনো দৃশ্য যেন কেউ দেখেনি কখনো। উপহারের পর উপহার পেয়ে শালুক অবাক, এত গহনা তার। অবাক হচ্ছে শালুক এসব দেখে, তার মায়ের চাইতেও বেশি গহনা দিয়েছে ফরিদা বেগম। এত গহনা শালুক কি করবে? ধ্রুব রুমে আসতে আসতে অনেক রাত হলো। শাড়ি পরে ঘুমিয়ে থাকা শালুকের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ধ্রুবর মনে হলো, মনের মতো স্ত্রী পাওয়া আল্লাহর দেয় একটা রহমত যেন, যাকে কাছে টানতে গেলে কোনো জড়তা আসে না, যার দিকে তাকালে মনের সব পেরেশানি কেটে যায়, যার হাসি অন্তরে সুখের দোলা দেয়, সারাদিনের সব ব্যস্ততা ক্লান্তি যার মুখের দিকে তাকালে হারিয়ে যায়, সেই তো স্ত্রী। সৃষ্টিকর্তার সব নিয়ম কি আশ্চর্য রকমের সুন্দর। আল্লাহর শুকরিয়া আদায় করল ধ্রুব। শালুকের কপালে ঠোঁট ছোঁয়া লাগাতে শালুক জেগে গেল। লজ্জা না পেয়ে শালুক নিজে ধ্রুবকে চুমু খেল। তারপর ধ্রুবকে জড়িয়ে ধরে বলল, আপনাকে একটা কথা বলার ছিল। আমি ভয়ে এতদিন আপনার কাছে লুকিয়েছি, কিন্তু আজ মনে হচ্ছে ভুল করেছি। আমার উচিত ছিল সবার আগে আপনাকে জানানো ব্যাপারটা। আপনি আমার উপর রাগ করবেন না প্লিজ। ধ্রুব হেসে বলল, তোমার সেই প্রেমপত্রের কথা বলতে চাও? শালুক চমকে গেল শুনে, গলা শুকিয়ে গেল তার। ধ্রুব পানির গ্লাসে এগিয়ে দিয়ে বলল, বউ আমার, আমি খেয়াল রাখবো না তা কি হয়? ছোটবেলা থেকে দেখে শুনে রেখেছি, আর এখন বুঝি এমনি এমনি ছেড়ে দিব ভাবছ? তোমার বই খাতা গুছিয়ে রাখতে গিয়ে আমি চিঠিটা পেয়েছি, পড়ে হেসেছি কিছুক্ষণ। কি পাগলের মতো কথা বলো তো? তুমি প্রেম করতে রাজি না হলে সে নাকি ঘুমের ওষুধ খাবে। প্রেম ভালোবাসা এত সস্তা না শালুক, তুমি যেভাবে ইগনোর করে যাচ্ছ সেভাবেই করো, দেখবে ওই ছেলে দুদিন পর নিজে থেকে সরে যাবে পাত্তা না পেয়ে। আমার বউয়ের উপর আমার ভরসা আছে। শালুক পিস করে বলল, আপনি এত ভালো কেন? ধ্রুব ফিস করে বলল, বেশি ভালো? শালুক বলল, হ্যাঁ। ধ্রুব বলল, তাহলে চলো আজ একটু খারাপ হই। আমার পোকা ফুল এত সুন্দর করে শাড়ি পরেছে, আজ রাতে যদি একটু খারাপ না হই তবে এই পুরুষ হয়ে জন্মানো বৃথা যাবে। আজ সারা রাত আমি ভীষণ রকম খারাপ থাকবো শালুক লজ্জায় শালুক চোখ বন্ধ করে ফেলল। ধ্রুব রুমের বাতি বন্ধ করে দিল। সকাল হতেই শালুকের মনে হলো এর চাইতে লজ্জাজনক সময় তার জন্য আর আসেনি। এতগুলো মানুষের সামনে গিয়ে এই লোক গরম পানি করে এনেছে। লজ্জায় শালুকের ইচ্ছে করলো মাটির সাথে মিশে যেতে। ধ্রুব শালুকের দিকে তাকিয়ে বলল, উঠবা নাকি আমিও আসবো কম্বলের নিচে? শালুক দৌড় মরিয়ে বিছানায় উঠে বসলো। তারপরে বলল, আপনি এরকম কেন? লজ্জা নেই আপনার একটুও? ধ্রুব হেসে বলল, শালুক ফুলের লাজ নেই। রাইতে শালুক পটেলো রাইতে শালুক ফোটে, যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লুটেলোস। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধা এলি। লজ্জায় শালুক ধ্রুবর বুকে আছড়ে পড়ল। ধ্রুবর বুকে মুখ ঘষতে বলল, আমার বুঝি লাজ নেই? ধ্রুব হেসে বলল, আমার শালুক তো লজ্জাবতী, কি বলে তার লাজ নেই? লজ্জাবতী বলেই তো আমার ইচ্ছে করছে তাকে আবারও লজ্জা দিতে। শালুক ধ্রুবর কাছ থেকে সরে বলল, দূর বদলোক, সবসময় শুধু এসব বলে। আপনি কিভাবে পারলেন পানি গরম করে আনতে বলেন তো? ধ্রুব হেসে বলল, হিটার নিয়ে এসেছি বোকা ফুলের জন্য, যাতে সে আমাকে কোনো রকম অজুহাত দেখাতে না পারে। হিটার দিয়েই পানি গরম করেছি, কাউকে বলতে হয়নি নিচে গিয়ে। শালুক বলল, ছি, আমার তো আরো লজ্জায় শেষ। ভাবলাম আপনি নিচে গিয়ে এনেছেন, তাহলে তো আমি আজকে এই রুম থেকে বের হতেই পারতাম না। শালুক গোসল করে কলাপাতা রঙের একটা শাড়ি পরে নিল। এই শাড়িটি ধ্রুব গতবার বাড়িতে আসার সময় শালুকের জন্য কিনে দিয়েছিল ব্যাগে। সাথে ম্যাচিং করে ছুঁড়ি শাড়ি ছাড়াও নতুন 3টে ড্রেস, 2 জোড়া জুতা, হেয়ার ব্যান্ড, পাঞ্চ ক্লিপ এসব কিনে দিয়েছিল। শালুক ঠিক করেছে সব পরবে ধ্রুবর সামনে। ধ্রুবকে দিল ছুরি পরিয়ে দেওয়ার জন্য, একটা করে যত্ন করে সব
ধ্রুব শালুককে চুড়ি পরিয়ে দিল। চুড়ি পরানোর দায়িত্ব ধ্রুব ভীষণ মনোযোগ দিয়ে করে, যেন একটু এদিক সেদিক হলে মহাবিপদ ঘটে যাবে। শালুক বলল, আমরা কখন যাব? ধ্রুব জিজ্ঞেস করলো, কোথায়? ঢাকায়। শালুক হেসে বলল, না, মেজো চাচির সাথে দেখা করতে। ওনাকে আমার দেখার খুব শখ। ধ্রুবর দুই চোখ টলমল করতে লাগলো। তার কি কম ইচ্ছে মায়ের সাথে দেখা করার? মায়ের চেহারাটা কেমন যেন এখন অস্পষ্ট লাগছে। মা কি এখন আগের মতো আছে? সেই লম্বা ঘন চুল কি আছে? এখনই কি আগের মতো গান গায় মা? কতগুলো বছর হয়ে গেছে ধ্রুব কাউকে মন ভরে মা বলে ডাকতে পারেনি। শালুক ধ্রুবর মুখোমুখি বসে বলল, আমি জানি আপনি ভীষণ কষ্ট পাচ্ছেন, কিন্তু একবার ভেবে দেখেন, আজ যদি চাচির কিছু হয়ে যায়, আপনি তাকে শেষবার দেখতে না পারেন, সারা জীবনে এই আক্ষেপ আর মেটাতে পারবেন? কার কখন মরণ চলে আসে কে বলতে পারে? ওনার যদি কিছু হয়ে যায় ওনারও তো কষ্ট থেকে যাবে। শেষবারের মতো ছেলের মুখখানে দেখতে পাননি তিনি। ধ্রুব শালুককে জড়িয়ে ধরে বলল, আমার সাথে কেন এমন হলো শালুক? আমি কি অপরাধ করেছি? বাবা মা থেকেও আমার অনাথের মতো বড় হতে হয়েছে। পরিবারের সবাইকে নিয়ে একসাথে থাকার স্বপ্ন তো আমারও ছিল, তবে আমি কেন আমার এত বড় পরিবার থাকার পরেও বড় হলাম একা? কেন আমার দুঃসময়ের কাউকে পাইনি আমি? ভীষণ জ্বরের সময় একটা দরদি হাতের স্পর্শ তো আমিও পেতে চেয়েছি, কেন পাইনি আমি? আমার বুকের ভেতর যদি কাউকে দেখাতে পারতাম, তবে দেখতে পেতে এই বুকে কেমন পোড়া ক্ষত বিক্ষত হয়ে আছে। শালুক বেজা চোখে তাকিয়ে বলল, আমি আমার ভালোবাসা দিয়ে আপনার মনের সব ব্যথা দূর করে দিব। আপনি এভাবে ভেঙে পড়বেন না প্লিজ। আমরা আমাদের ভবিষ্যৎ খুব সুন্দর করে তুলব। মতির মা দরজায় নক করে বলল, নাস্তা খাইতে আসেন তাড়াতাড়ি, সবাই বসে রয়েছে। চোখ মুছে শালুক উঠে দাঁড়ালো। ধ্রুব পেছন থেকে জড়িয়ে ধরে বলল, তুই কখনো আমার জীবন থেকে হারিয়ে যাস না শালুক, তবে আমার এই জীবনে বেঁচে থাকার শেষ অবলম্বনও হারিয়ে যাবে। শালুক ফিসফিস করে বলল, পাগল নাকি? 4টা বাচ্চার আম্মু হওয়ার যে স্বপ্ন দেখেছি তা পূর্ণ না করে কোথাও যাচ্ছি না আমি। ধ্রুব চোখ বড় করে তাকিয়ে রইল। শালুক আর দাঁড়ালো না। ছুটে যেতে যেতে তার মনে হলো আসলেও শালুক ফুলের লাজ নাই, নয়তো কিভাবে সে 4টা বাচ্চার কথা বলতে পারলো এরকম অনায়াসে। খাবার টেবিলে আজকে সবাই একসাথে বসেছে। ধ্রুবরা বাবা ছেলে পাশাপাশি বসেছে। আদিবা বেগমের বুকের ভেতর কেমন করে কেঁপে উঠলো হঠাৎ করে। আদনান না জানি কেমন আছে। এই পর্যন্ত 4বার কল দিয়েছে আদনান, তাও 2-3 মিনিট কথা বলতো। আর ছেলেটা থাকলে তো সেও বসতো তার বাবার পাশে। সন্তান যতই খারাপ হোক, যতই অন্যায় করুক, মায়েরা বহুদিন সেই ক্ষোভ পুষে রাখতে পারে কি? তিনি তো পারছেন না। এই যে এখন হুট করে মনে পড়ে গেল ছেলের কথা, নিজেকে নিজে জিজ্ঞেস করলেন, কেন ছেলেটা এসব অপরাধ করেছে? তার অপরাধের শাস্তি তো তাকে কেউ দেয়নি। কি দরকার ছিল এসব করার? হাসনা বেগম গরুর মাংস মেরিনেট করতে করতে বলেন, ভাবি খাসির মাংসটা ভিজিয়ে ফেলুন। মতির মাকে বলেন বেশি করে পেঁয়াজ কাটতে। আদিবা বেগম কিছুই বুঝতে পারলেন না। হাসনা বেগম তাড়া দিয়ে বলেন, ভাবি দুপুরে জামাই এসে খাবি, কিন্তু এখনো চিংড়ি ভাজা হয়নি। হুঁশ এলো আদিবা বেগমের, আজকে আফিফা আসবে। দাদির অসুস্থতার কথা শোনার পর মেয়েটা অস্থির হয়ে গেছে। পর মুহূর্তেই মনে পড়ল আজকে জহিরও আসবে, সবাই থাকবে আজকে বাসায়, শুধু আদনান থাকবে না। নাস্তা খাওয়া শেষ করে ধ্রুব বলল, আমি আর শালুক যাচ্ছি। কোথায় যাচ্ছে কেউ জিজ্ঞেস করলো না। সবার মনের ভেতর ভয় কাজ করছে, কে জানে মা ছেলের মিলন দৃশ্য কেমন হবে। বাজারে গিয়ে ধ্রুব অনেক কিছু নিল মায়ের জন্য, ফল মূল, মিষ্টি, বিস্কিট, সানাসুর, অনেক কিছু। একটা সিএনজি ভর্তি করে ফেললো। শালুকের ভিতর ভিতর ডিপ ডিপ করছে অজানা আতঙ্কে। দীপালিদের বাড়ির সামনে এসে সিএনজি থামলো। গেটের দারোয়ান এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কাকে চাই? ধ্রুব বলল, আমি ধ্রুব। সাথে সাথে লোকটা ব্যস্ত হয়ে গেট খুলে দিল। ডাক দিয়ে বলল, কর্তাবাবু দেখা যান কে আসছে বাড়িতে। সাদা ধুতি পরা একজন বৃদ্ধ লোক এগিয়ে এসে বলল, তোমরা কারা? ধ্রুব বলল, আমার স্ত্রীর শালুক। আর আমি ধ্রুব। লোকটা অবাক হয়ে তাকিয়ে রইল। 2 পা এগিয়ে এসে আবার থেমে গেল। তার 2 চোখ টলমল করছে। নাতিকে জড়িয়ে ধরতে চেয়েও আর ধরলেন না। নাতি কিছু মনে করে যদি এই হয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আসো, আমার সাথে আসো। দোতলার সবচেয়ে শেষের রুমের সামনে দাঁড়িয়ে বললেন, যাও ভেতরে যাও, আমি নিচে আছি।
লোকটা চলে গেল। ধ্রুব খানিকক্ষণ দাঁড়িয়ে রইল বাহিরে, তারপর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। বিছানার সাথে লেগে থাকা মানুষটাকে দেখে মুহূর্তেই ধ্রুবর মাথা ঘুরতে লাগলো। এ যেন কোনো মানুষ নয়, শুকনো পাটকাঠি, কঙ্কালের মতো হয়ে গেছেন। সারা দেহে তার ছোট এক চটাক মাংসও হবে না, থাকার মধ্যে আছে শুধু জল জল দুই চোখ আর লম্বা জটধরা চুল। ধ্রুবর দিকে তাকিয়ে নিজে নিজে বললেন, ধ্রুব এসেছিস? ধ্রুবর গলা ধরে এলো, কথা বলতে পারলো না। হাতছানি দিয়ে কাছে ডাকলেন দীপালি ধ্রুবকে। ধ্রুব এগিয়ে যেতেই পাশে বসালেন। ধ্রুবর হাতখানা শক্ত করে ধরে বললেন, আমার বাপদন, আমার মানিক তুই, আমার 7 রাজার দন, আমাকে মাফ করে দিস বাবা। তোর সুন্দর জীবন আমি নষ্ট করে দিয়েছি, বেঁচে থেকেও তোকে মায়ের আদর দিতে পারিনি। ধ্রুব জিজ্ঞেস করলো, আপনার এই অবস্থা কেন? ডাক্তার দেখিয়েছেন আপনি? দীপালি হেসে বলল, এই যে আমার সব রোগের ওষুধ, আমার ডাক্তার আজ আমার সামনে বসে আছে। এখন আমি একেবারে সেরে যাব বাবা। তোর মুখখানা দেখার জন্য আমি অস্থির হয়েছিলাম। এবার আর কোনো যন্ত্রণা থাকবে না আমার দেহে। ওই যে দাঁড়িয়ে, ওই কে দাঁড়িয়ে আছে? ধ্রুব বলল, আমার স্ত্রী শালুক। দীপালি কাছে রেখে বলল, কোন শালুক বাবা? আমাদের শালুক? আমার সেই ছোট্ট রসগোল্লার মতো সেই শালুক? ধ্রুব হেসে বলল, হ্যাঁ সেই শালুক। দীপালি শালুকের হাত ধরে বলে, মাগো কেমন আছো তুমি? আমি তোমার শাশুড়ি হতাম, এখন আমি তোমার কেউ না মা। আমাকে তুমি চিনবে না, আমি চিনি তোমাকে। তোমার তুলতুলে নরম শরীরটা আমার এখনো মনে আছে। তোমাকে আমি বলতাম মোমের পুতুল তুমি আমার, এখনো তুমি তেমনই আছো। শালুক কিছু বলতে পারলো না, তার কান্না পাচ্ছে ভীষণ ওনাকে এই অবস্থায় দেখে। ধ্রুব বলল, আপনার বাচ্চারা কোথায়? দীপালি অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, আমার তো একটাই বাচ্চা বাবা, সেটা তুই। ধ্রুব লজ্জা পেয়ে বলল, আমি শুনেছি আপনার বাবা মা আপনাকে আবার বিয়ে দিয়েছিলেন। দীপালি করুণ হেসে বলল, না তো, এরকম কিছুই হয়নি। তোমাদের বাড়ি থেকে আসার পরপরই আমাকে গৃহবন্দী করে ফেলে। তারপর আমি অসুস্থ হয়ে যাই, আজও সেই অসুস্থতা বয়ে বেড়াচ্ছি। আমি তো একজনকে ভালোবেসেছি বাবা, তাকে ছেড়ে এসেছি বলে কি অন্য কারো হয়ে যাব নাকি? আমার ভালোবাসা তেমন ছিল না। ধ্রুব কেঁদে দিয়ে বলল, কেন এরকম হলো বলেন আপনি? আপনিও কষ্ট পেয়েছেন এখানে থেকে, আমিও কষ্ট পেয়েছি আপনাদের ভালোবাসা হারিয়ে। আমার বাবাও তো উন্মাদের মতো হয়ে গিয়েছিলেন। দীপালি হেসে বলল, দোষ আমাদের ছিল বাবা। ভালোবাসার টানে দুজনে নিজেদের ধর্মকে অসম্মান করেছি। হিন্দু হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করেছি, সেও মুসলিম হয়ে হিন্দু মেয়েকে বইয়ের স্বীকৃতি দিয়েছে। উপরওয়ালা কি এমনি এমনি ছেড়ে দিবে নাকি? তোমার ধর্মে যেমন এই বিয়ের অনুমতি নেই, আমার ধর্মেও নেই। তবু আমরা হিতে হিত জ্ঞান হারিয়ে করে ফেলেছি। দুজনের মধ্যে এও কথা ছিল, কেউ কারো ধর্ম অসম্মান করব না, নিজ নিজ ধর্ম পালন করব। বলো বাবা, এই অনাচারের শাস্তি কি সৃষ্টিকর্তা দিবেন না আমাকে? বিশেষ করে আমি নিজেই ছাপ দিয়েছি তোমার বাবাকে। এখানে কারো কোনো দোষ নেই বাবা, আমাদের ভাগ্যেই ছিল। ধ্রুব কেঁদে বলল, আমার যে জীবনটা এলোমেলো হয়ে গেল তাতে? দীপালি হেসে বললেন, সেটাই তো আমার আর তোমার বাবার জন্য সবচেয়ে বড় শাস্তি, সৃষ্টিকর্তার তরফ থেকে। অনেকক্ষণ সবাই চুপ করেছিল, কারো কোনো কথা নেই। দীপালি ধ্রুবর হাত চেপে ধরে শুয়ে রইল চোখ বন্ধ করে। তারপর অনেকখানি সময় কেটে যাবার পর বলল, এবার তোমরা যাও বাবা, মন ভরে দেখে নিয়েছি তোমাকে। ধ্রুব চুপ করে থেকে বলল, আমি আপনাকে অনেক ভালোবাসি মা। আমি আপনাকে আর বাবাকে ভীষণ ভালোবাসি। একটা বার যদি আমি আপনাদের দুজনকে একই সাথে কাছে পেতাম মা, দুজনকে একই সাথে দেখতে পারতাম, তবে আমার সব কষ্ট চলে যেত। দীপালি চোখ মুছে বলল, যাও ধ্রুব, চলে যাও তুমি, আমার নার্স আসার সময় হয়েছে এখন। ধ্রুব শালুককে নিয়ে বের হয়ে এলো। একটু এগিয়ে শালুক থমকে দাঁড়ালো, তারপর বলল, আমরা ওনাকে ঢাকায় নিয়ে যাব। ওখানে ওনাকে ডাক্তার দেখাবো, উনি সুস্থ হয়ে যাবেন। চিকিৎসা করালে টাকা পয়সার জন্য আপনি ভাববেন না। বাড়ি থেকে যেসব গহনা পেয়েছি তাতে প্রচুর টাকা পাওয়া যাবে বিক্রি করে। আপনার কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ আমাকে না বলবেন না। এতদিন পরে আপনি আপনার মাকে ফিরে পেয়েছেন, আমি তাকে এভাবে থাকতে দেখতে পারবো না। আপনি ছাড়া তার আর কেউ নেই এখন। ধ্রুব বলল, তাই হবে শালুক। ধ্রুবর নানা নিচে বসে রইলেন সিঁড়ির পাশে। ধ্রুব এসে তাকে বলল, আমি মাকে ঢাকায় নিয়ে যেতে চাই ওনার চিকিৎসা করানোর জন্য। তিনি বললেন, তোমার মা, তোমার অধিকার আছে, নিয়ে যাও। আমার মেয়েটা বেঁচে থাকুক তবুও। ধ্রুব ছেলে এলো শালুককে নিয়ে।
রিকশায় বসে শালুককে বলল, ঢাকায় গিয়ে আগে বাসা চেঞ্জ করতে হবে শালুক, তারপর মাকে নিয়ে যাব। শালুকের ভীষণ ভালো লাগলো। এত বছর পর মা বলে ডাকতে পেরেছে ধ্রুব, এটাই তার সবচেয়ে খুশির কারণ। বাসায় গিয়ে দেখলো সবাই বসে আছে ধ্রুবদের জন্য। ধ্রুব সবকিছু বলল সবাইকে। বাবার কাঁধে হাত রেখে বলল, আপনি চিন্তা করবেন না বাবা, আমি আছি আমার মাকে দেখার জন্য। আপনি আমার এক মায়ের জন্য চিন্তা করতে গিয়ে অন্য মাকে কষ্ট দিবেন না বাবা। ফরিদার দিকে তাকিয়ে বলল, উনিও তো আমার মা, ওনাকে আর কখনো কষ্ট দিবেন না বাবা। এক মাকে হারাতে হারাতে পেয়েছি, আপনার অবহেলার জন্য ওনাকে যেন হারাতে না হয়। আমি তো নিজেকে সামলাতে পেরেছি, আমার ভাই বোন এখনো ছোট, ওরা ওনার কষ্ট সহ্য করতে পারবে না বাবা। ফরিদা কেঁদে ফেললো। আফিফারা এসেছে কিছুক্ষণ আগে। হাত মুখ ধুয়ে নিচে নেমে আসতেই দেখলো সবাই বসে আছে, জহিরও আছে সাথে। আফিফা এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নিল। মিথ্যা মায়া বাড়িয়ে লাভ হবে কি? বহুদিন পর আজ আবারও সবাই একই সাথে খেতে বসলো। আনন্দ বেদনা সবার বুকের মধ্যে রয়েছে, তবুও সবাই খুশি আজ একত্রিত হতে পেরে। দীর্ঘদিন পর আফিফা বাড়িতে এসেছে। তার জীবনটা সবচেয়ে বেশি এলোমেলো, কিছুতেই সে সংসারী হতে পারছে না শত চেষ্টা করেও। ননদের এলে আফিফার সব এলোমেলো লাগে। কিছুক্ষণ পর পর নাস্তা, খাবারের নানা আইটেম এসব আফিফা ঠিকমতো করতে পারে না। আর যখনই কোনো ভুল হয় দুই ননদের মুখ কালো হয়ে যায়। আর সেই সাথে সাথে আফিফার হাজবেন্ডেরও মুখও আষাঢ় মাসের আকাশের মতো কালো হয়ে যায়। দুপুরে খাবার পর আফিফা, শাপলা, শালুক মিলে শাপলা রুমে বসে আড্ডা দিচ্ছিল। শাপলা আফিফার চুলে তেল দিতে দিতে বলল, আপা, তোমার সংসার কেমন কাটছে? কিভাবে অবসর কাটাও তুমি? কলেজে যাও? আফিফা হেসে বলল, আমার আর পড়ালেখা, কাজ করতে করতে নিজের নিঃশ্বাস নেওয়ার সময়ও হয়ে ওঠে না। সেই কবে চুলে তেল দিয়েছি নিজেও জানি না। শালুক অবাক হলো শুনে। সে তো তার বাসায় করার মতো কোনো কাজ খুঁজে পায় না, অথচ আফিফা আপা কি বলে এসব? অবাক হয়ে শালুক জিজ্ঞেস করলো, কিসের কাজ আপা এত তোমার? আফিফা হেসে বলল, সবসময় আমার দুই ননদ এই বাসায় থাকে নিজেদের স্বামীদের নিয়ে। ধর একজন এলো তো আরেকজন যাবার সময় হলো। দুইজনের বাচ্চা কাচ্চা আছে। মাসের মধ্যে সর্বোচ্চ 7 দিন তারা নিজের শ্বশুর বাড়ি থাকে। দুই বোন যখন একসাথে হয় তখন তো মনে হয় যেন দুনিয়ার খবর থাকে না ওদের। বাচ্চাদের একবার একটা চায়, সব কিছুতেই আমাকেই করতে হয়। কারো বাচ্চা শুধু চিকেন খায়, কারো বাচ্চা আবার বিফ ফ্রাই, ফিশ ফ্রাই খায়। আবার বাচ্চারা নিজেদের হাতে খাবারও খায় না, আমাকে খাইয়ে দিতে হয়। বাচ্চারা যদি বলে নিজের হাতে খাবে, ওদের মায়েরা রেগে যায়। নিজে হাতে খেলে ওরা নাকি খাবার কম খায়, সেজন্য আমাকে খাইয়ে দিতে হবে। কিন্তু বিশ্বাস কর, খাবার মুখে নিয়ে ওরা সারা দুনিয়া ঘুরে আসে, কিন্তু মুখের খাবার গিলে না। ঘন্টার পর ঘন্টা লাগে ওদের খাওয়াতে গেলে। বাড়িতে কাজের মহিলা ছিল ওদের। বিয়ের পরপরই আমার বড় ননদ ওই মহিলাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছেন। সকালে তোর ভাইয়া দোকানে চলে যাবে তো আমাকে সেই হিসেবে খুব ভোরে উঠে নাস্তা বানাতে হয়। রুটি, ডিম, সবজি, দুধ চা করার পর করতে হয় বাচ্চাদের জন্য নাস্তা। এরপর ভাত রান্না করা লাগে। ভাতের সাথে নিম্নে 4 আইটেম যদি না করি সেদিন ওনাদের যে কি রাগ। সাথে সাথে ভাইকে কল দিয়ে জানায় তারা আশায় আমি অখুশি, এজন্য ঠিকমতো রান্না করি না তাদের জন্য। আর এরপর ওনার কল আসে, সেই কল আমার জন্য যে কি আতঙ্কের তা আমি জানি। শুধু গম্ভীর হয়ে বলেন, আমার বোনেরা আমি যতদিন বেঁচে আছি এই বাড়িতে থাকবে। তোমাকে ওদের ইচ্ছে মতো চলতে হবে, যে যা চায় সব করতে হবে। আর যদি না পারো তবে তোমার বাবা মাকে বলে দাও এসে তোমাকে নিয়ে যায়। আমার এরকম স্ত্রী চাই না। অথচ ওনার মুখ থেকে আমি কখনো একটু ভালোবাসার কথা শুনিনি। শালুক হতভম্ব হয়ে বলল, কি বলো আপা এসব? আমার কিছুই মাথায় ঢুকছে না। স্বামীর এরকম হয় স্ত্রীর সাথে? আফিফা বলল, সবাই তো ধ্রুব না রে শালুক, সবাই তো আর বউকে ভালোবাসতে জানে না পাগলের মতো। শালুকের ভীষণ কষ্ট হলো আফিফার জন্য। আফিফা বলল, ভেবেছিলাম বিয়ের পর স্বামীর ভালোবাসা পেয়ে জহির ভাইকে সহজেই ভুলে যেতে পারবো, কিন্তু এখন দেখছি উল্টো হয়ে গেছে ব্যাপারটা। আমি আরো বেশি মনে করতে থাকি তাকে। সব সময় মনে হয় ওনার জায়গায় জহির ভাই থাকলে আমার সাথে এরকম কিছুতেই করতো না। আমি জানি আমি পাপ করছি স্বামীর সাথে পরপুরুষের তুলনা করে, কিন্তু আমার বেহায়া মনটা যে মানে না শালুক। আমি কি করতাম তোরা বল? বাবা মাকে এসব জানাতে ইচ্ছে করে না। এতে তো আদনান ভাইকে নিয়ে দুজনের মনে কষ্ট হয়। এখন যদি আমার এসব কথা শুনে তবে দুজনেই ভেঙে পড়বে। ওনারা পয়সাওয়ালা জামাই চেয়েছে আমার জন্য,
কিন্তু একটা ভালো মানুষ চায়নি। সবচেয়ে কষ্টের কথা কি জানিস? ওনার বোনদের সেবা যত্ন করার জন্য উনি আমাকে আমার বাপের বাড়ি আসতে দেয় না। পুরুষ মানুষ এটা বুঝে যে তার বোন তাদের বাড়ি সবসময় আসবে, তবে এটা কেন বুঝে না তার স্ত্রীও কারো মেয়ে, কারো বোন। তারও ইচ্ছে করে তার বাপের বাড়ি যেতে। শালুক কোনো জবাব দিতে পারল না। আল্লাহ তাকে কি পরিমাণ সুখে রেখেছে হঠাৎ করে শালুককে তা টের পেল। বিকেল হতে আফিফার হাজবেন্ড আফিফাকে রেডি হবার জন্য তাড়া দিতে লাগলো। এখনই চলে যাবে তারা। তার ছোট বোন এসেছে বাসায়। শুনে আফিফা স্তব্ধ হয়ে গেল। আস্তে করে বলল, আপা তো 1 সপ্তাহ আগে গিয়েছে এই বাড়ি থেকে। আমি আজ কত মাস পরে এসেছি বাড়িতে। আপনার কি একটুও মায়া দয়া বিবেক নেই? দুপুরে এলাম আর এখনই আপনি চলে যাবার জন্য বলছেন? তেরে এসে আফিফার সোয়াল চেপে ধরে আফিফার হাজবেন্ড সজীব বলল, খুব সাহস বেড়েছে মনে হয় তোমার। বাবার বাড়ি এসে আমার বোনের সাথে তুলনা করতে চাইছো? কোন সাহসে? আমি এখন বলছি তো তুমি এখনই চলে যাবে। তুমি কোনো ডাক্তার না যে তোমাকে এখানে থাকতে হবে। আর যদি তবুও থাকতে চাও তবে মনে রেখো এখানেই সম্পর্ক শেষ তোমার সাথে। ধ্রুব আফিফের রুমের দিকে আসছিল বিকেলে। সবাই মিলে বাহিরে ফুচকা খেতে যাবে এই কথা বলার জন্য। শালুক কেঁদে কেঁদে আফিফার কষ্টের কথা বলেছে ধ্রুবকে। শোনো, ধ্রুব নিজেরও কেমন দম বন্ধ কর অনুভূতি হয়েছে। বাহিরে থেকে আফিফার স্বামীর সব কথা শুনে ধ্রুব চমকে গেল। কপালের রং দপদপ করতে লাগলো রাগে তার মানে এই লোকটা সবসময় আফিফার সাথে এরকম দুর্ব্যবহার করে। আফিফার চাপা কান্নার শব্দ শুনে ধ্রুবর রাগ আকাশ ছিল। দরজা নক করে বর্জ্যকণ্ঠিত স্বরে বলল, আফিফা আফিফা দরজা খুলতো। শালুক বলল, সবাই মিলে বাহিরে যাবে, তোর একটা ব্লু কালার হিজাব দিতে বলেছে শালুক। আফিফা তাৎক্ষণিক চোখ মুছে নিজেকে সামনে দরজা খুলল। তারপর হিজাব দিতেই ধ্রুব হেসে বলল, তুই আর ভাইয়াও রেডি হয়ে নে। আজ আমরা সবাই মিলে বাহিরে বের হব। একটা পিকনিক আমিজ আসবে। আফিফা বলল, তোরা যা ধ্রুব, আমি চলে যাব এখন। ধ্রুব বলল, মানে কি? দুপুরে এলি আর এখনই যাবি কেন? ভাইয়া কই? সজীব 2 হাত বাজ করে বুকের উপর রেখে গম্ভীর হয়ে বসে রইল। ধ্রুব এগিয়ে গিয়ে বলল, আফিফা কি বলেছে ভাইয়া? যেতে চাইছে কেন? কতদিন পর এলো বাড়িতে, সবাই একসাথে হয়েছি আমরা। আজ থাকুন না আপনারা। সজীব বলল, না ধ্রুব, থাকা যাবে না। আমার বোন এসেছে, ওকে যেতে হবে। ধ্রুব হেসে বলল, ভাইয়া আফিফাও কিন্তু আমার বোন। আপনার বোন এসেছে ভালো কথা, আজকের রাতটা থেকে আগামীকাল যান আপনারা। সজীব বিরক্ত হয়ে বলল, আমার 2 বোন বেড়াতে এসেছে। আফিফা এখানে থাকলে ওরা কিভাবে থাকবে? ওদের জন্য রান্নাবান্নার ব্যাপার আছে। ধ্রুব অবাক হয়ে বলল, আপনার বন্ধুর জন্য রান্না করতে হবে বলে আপনি আমার বোনকে নিয়ে যেতে চাচ্ছেন? আপনার বোনদের 1 রাত রান্না করে খেতে কষ্ট হবে, তো আমার বোনের কি কষ্ট হবে না ওনাদের জন্য রান্না করতে? সজীব হতভম্ব হয়ে গেল ধ্রুবর কথা শুনে। কিছু বলার আগে ধ্রুব বলল, সজীব ভাই, দরজার বাহিরে থেকে আপনার কথা আমি শুনেছি। আফিফা অনেক মাস পরে বাড়িতে এসেছে। ও মিনিমাম 1 সপ্তাহ বেড়াবে এখানে। আপনার যদি থাকতে অসুবিধা মনে হয় তবে আপনি যেতে পারেন। 1 সপ্তাহ পর এসে ওকে নিয়ে যাবেন। সজীব রেগে বলল, তোমার কথা মতো হবে নাকি? তুমি কে সিদ্ধান্ত নেওয়ার? আমার অনুমতি ছাড়া আমার স্ত্রী এখানে 1 মুহূর্ত থাকতে পারবে না। ইসলামের আইন অনুযায়ী তা তুমি জানো? ধ্রুব বলল, বেশ তো, নিয়ে যান তাহলে। কিন্তু ইসলামের আইন অনুযায়ী কিন্তু আফিফার উপরে এরকম কোনো ফরজ নিয়ম নেই যে আপনার বোনদের রেঁধে বেড়ে খাওয়াতে হবে। আফিফা যাবে, কিন্তু আপনার বোনদের জন্য কোনো কাজ করবে না। সজীব হতভম্ব হয়ে গেল ধ্রুবর কথা শুনে। আফিফা ধ্রুবকে ধাক্কা দিয়ে বের করে দিতে চাইল রুম থেকে। ধ্রুব আফিফাকে ধমক দিয়ে বলল, খুব বড় হয়ে গেছিস মনে হয় তুই। আমরা কি সবাই মরে গেছি নাকি? নাকি আমাদের কাঁধে তুই বোঝা হয়েছিলি যে বিয়ে দিয়ে ঝামেলা মুক্ত হয়েছি আমরা? সব শুনেছি আমি, সব জানি। আপনি আফিফাকে এত দুর্বল ভাবছেন কোন সাহসে? আদনান ভাই নেই? আমি আছি তো। আমার বোনের সাথে কথা বলতে সাবধানে ভেবে কথা বলবেন। ওকে একেবারে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়ার ধমক তো সবসময় দেন। আপনি কি ভেবেছেন আমরা এতটাই অসহায় যে নিজের বোনকে রাখতে পারবো না? বিয়ে করে বউ নিয়েছেন, নিজের অর্ধাঙ্গিনী নিয়েছেন, তাকে কাজের মহিলার মতো ট্রিট করবেন না। তাকে যদি ভাবেন যে সে আপনার বাড়ির কাজের মহিলা, তবে তার থেকে তেমন ব্যবহারই পাবেন। কাজে যদি ভাবেন আপনার মনের রানী, তবে দেখবেন আপনাকেও সে রাজার মতো সম্মান করছে।
নারীরা কাদামাটির দলার মতো, ভালোবাসা দিয়ে তাকে যে কোনো রূপ দেওয়া যায়। যখন তখন তাকে হুমকি দিয়ে ধমকি দিয়ে কথা বলার মধ্যে পুরুষত্ব লুকিয়ে থাকে না। পুরুষত্ব থাকে নিজের ভালোবাসা, নিজের বুদ্ধি দিয়ে। তার মন জয় করে কিভাবে দুজনের সুখী হওয়া যায় সেই কাজ করার মধ্যে। আপনার কি একবারও মনে হয় না আপনার স্ত্রী একটা মেয়ে? আপনার যেমন ভালো লাগে আপনার বোনদের কাছে পেলে, ওর বাড়ির মানুষেরও তেমন ভালো লাগে ওকে কাছে পেলে। মানছি আপনার বাসায় মা নেই, তাই আফিফার দায়িত্ব বেশি, কিন্তু দায়িত্ব মানে কি এই যে বিয়ের পর নতুন নতুন অবস্থায় 2-3 বার বাবার বাড়ি আসার পর তাকে এই বাড়িতে আসতে না দেওয়া? সপ্তাহের বৃহস্পতিবার বিকেলে আপনি ওকে একবার নিয়ে এসে শুক্রবার বিকেলে নিয়ে চলে যান। একটা দিন আপনার 2 বোন ম্যানেজ করে নিতে পারবে, তাতে আফিফারও মন খুশি থাকবে। বিশ্বাস করেন, ও নিজে থেকেই তখন আপনার বোনদের ভালোবাসবে। এভাবে সংসার হয় সজীব ভাই, কিন্তু সেই সংসারে সুখ আসে না। ঠিকই বিছানায় থেকে দুজনের মনে যোজন যোজন দূরত্ব থাকে। দিনে হাজার হাজার টাকা আয় করার মধ্যে কোনো সুখ নেই সজীব ভাই। সুখ আছে বাসায় ফিরে একটা বেলি ফুলের মালা স্ত্রীর খোপায় গুজে দিলে সেই স্বর্গীয় হাসি দেখতে পাওয়া যায়। তার মধ্যে সুখে থাকে বাসায় ফিরতে দেরি হলে স্ত্রীর চিন্তিত মুখখানা দেখার মধ্যে। শুধু চুপ হয়ে বসে রইল। ধ্রুব হিজাব নিয়ে চলে গেল। সবাই মিলে রেডি হয়ে বের হবার সময় দেখলো আফিফা আর সজীবও রেডি হয়ে নিচে বসে আছে। আফিফার 2 চোখ ভেজা, কিন্তু মুখে হাসি। ধ্রুবকে দেখে আফিফা জড়িয়ে ধরে কেঁদে উঠে বলল, দুনিয়ার সব বোন যাতে তোর মতো একটা ভাই পায়, সব স্ত্রী যাতে তোর মতো স্বামী পায়। বিশ্বাস কর ভাই, তাহলে আর কোনো নারী স্বামী নিয়ে অসুখী হবে না, স্বামীকে নিয়ে বুকে চাপা কষ্ট জমিয়ে রাখবে না। রিকশায় সজীব বলল, আমি ধ্রুব ভাইয়ের সাথে বসতে চাই। শাপলা শালু আফিফা এক রিকশায় বসলো। সজীব ধ্রুবর পাশে বসে ধ্রুবর হাত ধরে বলল, সবসময় আশেপাশে সবাই বলতো বিয়ের পর বউকে কঠিন শাসনে রাখবি, উঠতে বসতে ধমক দিবি, মহিলাদের টাইটের মধ্যে রাখা লাগে, নয়তো তাদের ফাঁকনা জগায়, স্বামীদের মূল্য দেয় না। আমার মা ছাড়া সংসার, আত্মীয় স্বজন সবাই বিয়ের আগে বলে দিয়েছিল বউ আসলে আর আমার বোনদের সহ্য করতে পারবে না, আমার বোনদের হিংসা করবে। বিশ্বাস করে ধ্রুব, আমার তখন খুব খারাপ লাগতো। সবার বুদ্ধি যুক্তি শুনে আমি বুঝলাম যে আমি সব সময় গম্ভীর হয়ে থাকি, আফিফাকে রাগিতে রাখি, তবে আফিফা সোজা থাকবে, আমার বোনদের হিংসা করবে না, যখন তখন ওদের নামে নালিশ জানাবে না। সেই ভাবনা থেকে আমি সবসময় ওর সাথে একটা গাম্ভীর্য নিয়ে কথা বলি, কিছু হলেই দমকাতে থাকি। আমার বোনদের দোষ দেখেও আফিফাকে শাসাই। আমি জানি আমার বোনদের দোষ আছে, কিন্তু তবুও ওদের কিছু বলি না। আফিফাও বয়ে সব সময় চুপ থাকে, কিন্তু সবকিছুর পরেও আমি বুঝতাম আফিফার সব ঠিক থাকলেও আমার সাথে ওর মনের মিল নেই। আমি বাসায় আসলে আফিফার চোখ মুখ শুকিয়ে যায়, আমি যেন ওর কাছে মূর্তিমান আতঙ্ক। তবুও আমি ভাবতাম থাকুক এভাবে, তবুও যদি আমার বোনদের হিংসা না করে তাহলেই হলো। আমি আসলে স্ত্রী ও বোনদের মধ্যে ব্যালেন্স করতে পারিনি। এখন মনে হচ্ছে আমি আমার এসব ব্যাপারে আগে সতর্ক হওয়া উচিত ছিল, মানুষের কথা না ধরে নিজের বুদ্ধিকে কাজে লাগানো উচিত ছিল। আজ তোমার কথা শুনে বুঝলাম তুমি ভুল কিছুই বলনি। আফিফার মন খারাপের কারণ আমি কখনো জানতেই চাইনি। আফিফা কখনো আমার সাথে হেসে কথা বলেনি, আমিও ভুলিনি। আমাদের সম্পর্কটা আসলেই কেমন ম্যাড়ম্যাড়ে। আমার উচিত ছিল আফিফার মন বুঝতে চাওয়া। ধ্রুব হেসে বলল, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন আমাকে। আপনার যেমন আপনার বোনের মন খারাপ সহ্য হয় না ভাই, আমার বোনের মন খারাপও আমাকে তেমন যন্ত্রণা দেয়। স্ত্রী আর বোন দুজনের জায়গা আলাদা, দুজনকেই প্রায়োরিটি দিতে হবে, কিন্তু একজনের জন্য আরেকজনকে আঘাত দেওয়া কোনো কাজের কথা না। এটুকু ভরসা রাখুন, আফিফা যৌথ পরিবারে বড় হয়েছে, ছোট থেকেই দেখে এসেছে সবাই মিলেমিশে থাকতে হয় কিভাবে। অন্তত আফিফার পক্ষ থেকে এরকম ব্যবহার আপনি পাবেন না যা আপনার বোনদের জন্য কষ্টের হয়, এটুকু আমি লিখে দিতে পারি। সজীব বলল, তুমি দয়া করে এসব আমার শ্বশুর শাশুড়িকে বলিও না, ওনারা জানলেই ভীষণ কষ্ট পাবেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি। সবাই মিলে পুচকার দোকানে এলো। আফিফা বারবার শালুকে জড়িয়ে ধরে বলছে, খবরদার শালুক, আমার ভাইকে কষ্ট দিবি না। আজ ধ্রুবর জন্য তো দুলাভাইয়ের চোখের পর্দা সরে গেছে, এই প্রথম সে আমাকে ভালোবাসি বলে জড়িয়ে ধরেছে। আমার তো খুশিতে মরে যেতে ইচ্ছে করছে এখন। শাপলা শালুক দুজনে হাসতে লাগলো শুনে। নয়না বলল, তোরা এত হাসছিস কেন? আফিফা নয়নাকে জড়িয়ে ধরে বলল, আজ আমি খুব খুশি আপা।
ধ্রুবরা ঢাকায় ফিরে এলো 12 দিন হয়েছে। ইতিমধ্যে শালুক নিয়মিত কলেজে যাওয়া শুরু করেছে। ধ্রুব আগের মতো সকালে উঠে রান্না করে, শালুক কলেজ থেকে ফিরে বিকেলে রাতের রান্না করে। দুজন মিলে নির্ঝঞ্ঝাট সংসার চালায়। কারো প্রতি কারো কোনো অভিযোগ নেই, কেউ কাউকে নিয়ে আক্ষেপ প্রকাশ করে না। ধ্রুব একটা 2 রুমের বাসা খুঁজতে লাগলো মাকে নিয়ে আসার জন্য। বাসা পেতে প্রায় 6-7 দিন লেগে গেল। তারপর একদিন শুক্রবারে বাসা চেঞ্জ করে ফেলল। নতুন বাসাটায় 2টো বেডরুম, একটা ডাইনিং রুম, 2টো ওয়াশরুম, একটা কিচেন রুম। মায়ের রুমটা ধ্রুব নিজ হাতে সাজালো। একটা নতুন খাট, আরামদায়ক বিছানা, দেয়ালে কিছু পেন্টিং, জানালায় সাদা আর নীলের পর্দা। রুমে একটা টিভি আনলো মায়ের জন্য, একটা রকিং চেয়ার রাখলো বারান্দায় মায়ের জন্য, অ্যাটাচড বাথরুম দেওয়া রুমটা মায়ের জন্য রাখলো। ঠিক করলো খুব দ্রুত একটা এসি কিনে দিবে মায়ের রুমের জন্য, মায়ের যাতে কোনো কষ্ট না হয়। সব শালুকের ভীষণ ভালো লাগছে। চাচিকে নিয়ে এলে শালুকের আর একা একা লাগবে না ধ্রুব না আসা পর্যন্ত। এটাই শালুকের জন্য আনন্দদায়ক। ধ্রুব অফিস থেকে ছুটি চাইল, কিন্তু ছুটি পেল না। 1 মাস কেটে গেল এইভাবে, কিন্তু ধ্রুব ছুটি পেল না অফিস থেকে। রাতে বিষণ্ণ মুখে ধ্রুবকে বসে থাকতে দেখে শালুক আদুরে বেড়ালের মতো ধ্রুবর কোলে গিয়ে বসে পড়ল। ধ্রুবর গলা জড়িয়ে ধরে ধ্রুব শালুকের লম্বা চুলে নিজের নাক ডুবিয়ে দিল। গালের খোঁচা খোঁচা দাড়ি দিয়ে শালুকের গালে ঘষতে ঘষতে লাগলো। শালুক বলল, ছুটি হয়নি এখনো? কবে যাব আমরা চাচিকে নিয়ে আসতে? ধ্রুব মন খারাপ করে বলল, না, ছুটি দিচ্ছে না তো, নতুন চাকরি, এখনই তো ছুটি দিবে না। কি করব বলো তো? শালুক কি বলবো বুঝতে পারলো না। শেষে বলল, ছুটি লাগবে না, চলেন আমরা গিয়ে নিয়ে আসি চাচিকে। ধ্রুব হেসে বলল, পাগল, চাকরি চলে গেলে তোকে নিয়ে সংসার চালাবো কিভাবে? কি খাবি তখন? শালুক ধ্রুবর ঘাড়ে একটা কামড় দিয়ে বলল, ভালোবাসা খাবো। ধ্রুব হেসে ফেলল শালুকের কথা শুনে। শালুকের চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, পড়া শেষ হয়নি কিন্তু তোর এখনো? ফিন্যান্স যে অঙ্কটা করতে দিয়েছি করেছিস? শালুক মুখ বেঞ্চি কেটে বললে, এরকম একটা রোমান্টিক সময় আপনার পড়ালেখার কথা না আনলে কি শান্তি লাগে না? কোথায় একটু রোমান্স করার মুড নিয়ে বসেছি আপনার কাছে, আর আপনি বলছেন পড়ার কথা। ধ্রুব কোলে করে শালুককে চেয়ারে বসিয়ে দিয়ে বলল, হ্যাঁ বলছি, যাও এবার পড়া শেষ করে, এখন পড়ার সময় তোমার। শালুকের রাগ হলো খুব, মুখ বেঞ্চে দিয়ে পড়ায় মনোযোগ দিল। ধ্রুব মুচকি আসতে লাগলো। এই তার শালুক, তার স্ত্রী শালুক। কেমন যেন কলিজা ছেড়ে যাবার মতো অনুভূতি হচ্ছে তার। যদি শালুককে না পেত ধ্রুব, তাহলে কি করতো সে? এসব ভাবতে ভাবতে ধ্রুব খাবার গরম করতে গেল। খাবার গরম করতে গিয়ে ধ্রুবন মনে হলো, আসার সময় নানা বাড়ির ফোন নাম্বার নিয়ে আসা উচিত ছিল, তাহলে যোগাযোগ করতে পারত। এসব ভাবতে ভাবতে ধ্রুব সব গরম করে নিল। তারপর শালুকের পড়া বুঝে নিয়ে খেতে বসলো দুজনে। বাকি রাত ধ্রুবর খুব চটপটিয়ে কাটলো। ধ্রুব চটপটানি লক্ষ্য করে শালুক উঠে বসলো বিছানায়। রুমের লাইট অন করে দিয়ে ধ্রুবকে পানি এনে দিল। তারপর জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? ধ্রুব চোখ মুখ শুকিয়ে গেছে, চেহারা কেমন বিবর্ণ, ধরা গলায় ধ্রুব বলল, আমার ভালো লাগছে না শালুক, কেমন যেন লাগছে। বারবার ছোটবেলার সব স্মৃতি ভেসে আসছে চোখের সামনে। স্পষ্ট দেখতে পাচ্ছি মা আমাকে ঘুম পাড়ানি গান শোনাচ্ছে, যেন পুকুর ঘাটে নিয়ে সাবান দিয়ে আমাকে গোসল করিয়ে দিচ্ছে। শালুক বলল, আপনি কেন সবসময় এসব কথা ভাবেন বলেন তো? কষ্টের স্মৃতি মনে করলে কষ্ট বাড়বে, কমবে না। ধ্রুব হেসে বলল, আমার সুখ তো আমার পাশেই আছে শালুক, সে পাশে থাকলে এই কষ্ট সহ্য করা কোনো ব্যাপার না। তবু আজ কেন এমন লাগছে জানি না। বাকি রাত আর দুজন ঘুমলো না। সকাল হতেই ধ্রুব বলল, শালুক চলো বাড়িতে যাই। শালুক অবাক হয়ে গেল ধ্রুবর কথা শুনে। তারপর আনন্দে চিৎকার করে বলল, আমি তো এক পায়ে খাড়া। দুজনে ব্যাগ গুছিয়ে নিয়ে সকাল 10টার বাসে উঠল। ভাগ্য বিরূপ হলো। পথে বাস নষ্ট হয়ে গেল। ধ্রুবর কেমন অসহ্য লাগতে লাগলো। বুকের ভেতর চিনচিন ব্যথা জানান দিচ্ছে কিছু একটা হয়েছে, কোনো আপন কারো। অস্থির হয়ে ধ্রুব পায়চারি করতে লাগলো। শালুক অবাক হয়ে তাকিয়ে রইল ধ্রুবর দিকে। কি হয়েছে এই মানুষটার? এত অস্থির কেন আছে? বাস ঠিক হতে
প্রায় 2.5 ঘন্টা লেগে গেল। 10টার বাসে উঠে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা 6টা বেজে গেল। সারা বাড়ি কেমন নীরব হয়ে আছে আজ। বাহিরে থেকে ধ্রুব কলিজায় মোচড় দিয়ে উঠল। বাগানের মধ্যে দাঁড়িয়ে ধ্রুব বলল, আমি ভেতরে যাব না শালুক, তুমি যাও। আমার মন বলছে খারাপ কিছু ঘটেছে। শালুক নিজেও ভেবে পাচ্ছে না ধ্রুবর এই অস্বাভাবিক আচরণ করার মানে কি। ধ্রুবর হাত ধরে টেনে নিয়ে গেল ভেতরে। সবাই ড্রয়িং রুমে বসে আছে। আদনানের মা আর শালুকের মা কাঁদছে। ধ্রুব ভেতরে প্রবেশ করতে হাসনা বেগম ছুটে এসে ধ্রুবকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। শালুক কিছু বুঝতে পারছে না। এগিয়ে গিয়ে বড় চাচির পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে বড় চাচি? আদিবা বেগম চোখের পানি মুছে বললেন, দেরি হয়ে গেছে রে মা, অনেক দেরি হয়ে গেছে। দীপালি চলে গেছে ফাঁকি দিয়ে। শালুকের হাত থেকে ব্যাগটা পড়ে গেল। ধ্রুব ফ্লোরে বসে বলল, কি হয়েছে চাচি? আমাকে বলো আগে, আমার যে অসহ্য যন্ত্রণা হচ্ছে বুকে চাচি। হাসনা বেগম ধ্রুবর পাশের লিফটে বসে বললেন, ও বাবা, সেই পাশানি যে চলে গেল এই দুনিয়া থেকে, তোর যে তাকে ঢাকায় নিয়ে যেতে হবে না আর তার চিকিৎসা করার ঝামেলা নেই রে বাবা। সে যে চলে গেছে কাল রাতে। ধ্রুবর মনে হলো সারা পৃথিবী বুঝি কাঁপছে চোখের সামনে। সব কেমন ঝাপসা লাগছে। অস্ফুট স্বরে ধ্রুব শালুককে ডাকলো। শালুক ছুটে এলো ধ্রুবর কাছে। শালুকের কোলেই ধ্রুব জ্ঞান হারিয়ে পড়ে গেল। চোখ খুলে তাকালো অনেকক্ষণ পরে। রুমে তখন কেউ নেই ধ্রুবর বাবা ছাড়া। ধ্রুবকে শুইয়ে রাখা হয়েছে জহিরের রুমে। ধ্রুব শোয়া থেকে উঠে বসলো। বাবা ছেলে দুজন দুজনের দিকে তাকিয়ে রইল অপলক। কেউ কাঁদলো না, কেউ কোনো শব্দ করলো না, কেঁদে গেল। দুজনের হৃদয়ে চোখের অশ্রুপাত হলো না, রক্তপাত হলো অন্তরে অন্তরে। ধ্রুব বলল, বাবা, মায়ের সাথে আর কি দেখা হবে না এই জন্মে? আমার যে তাকে সে মাউতর গান বাজিয়ে শোনানো বাকি আছে এখন। সেই যে ঘুম পাড়ানি গান, যেই গান গেয়ে মা আমাকে ঘুম পাড়াতো, কথা ছিল তো আমার মুখের, সেই গান শুনে একসময় মা ঘুমাবে। আজ কেন মা সেই গান না শুনেই ঘুমিয়ে গেল বাবা? মা চলে যাওয়ার পর আমার একা ঘুম আসতো না। যখন তখন আমি একা একা শুয়ে গাইতাম, তোমায় ছাড়া ঘুম আসে না মা। বাবা, এরপর এত বছর কেটে গেল, আমি আর মাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারিনি। খুব ইচ্ছে ছিল মাকে জড়িয়ে ধরে আবারও ঘুমাবো। সেই রাতে মা আমাকে আর শালুককে ঘুম পাড়ানি গান শোনাবে। হলো না তো বাবা, কিছুই হলো না আমার। আমি পারলাম না বাবা আমাকে সুস্থ করার জন্য একটু চেষ্টা করতে। সেলিম সাহেব কিছু বলতে পারলেন না। রাতে ধ্রুব গেল দীপালিদের বাড়িতে। দীপালির বাবা যেন ধ্রুবের অপেক্ষায় ছিলেন। ধ্রুবকে দেখে বের হয়ে এলেন বাহিরে। তারপর ধ্রুবর হাতে চেপে ধরে বললেন, আমার মা তো স্বর্গে চলে গেল। মায়ের প্রাণটা বুঝি তোমাকে একবার চোখের দেখার জন্য আটকে ছিল দাদাভাই। সেদিন তুমি চলে যাবার পর মায়ের শরীর আরো খারাপ হতে লাগলো। আমায় ডেকে নিয়ে দিব্যি দিল যাতে করে তোমাকে কিছু না জানানো হয়। আমার উপরে বুঝি অভিমান করে চলে গেল আমার মা। আমার মায়ের বড় অভিমান ছিল আমার উপরে। আমার চোখের সামনেই তো আমার সোনার প্রতিমা দিন দিন কঙ্কাল হতে লাগলো, অথচ আমি কিছুই করতে পারলাম না পারলাম তার চিকিৎসার জন্য শহরে নিতে। আমাকে যে ভয় দেখিয়ে বলতো, জোর করলে নিজের প্রাণ নিজে দিবে। তোমার জন্য একটা বাক্স রেখে গেছে, ভেতরে এসো। ধ্রুব বলল, না, ভেতরে যাব না, আপনি বাক্স এনে দিন, আমি চলে যাব। বাড়িতে সবাই উদ্বিগ্ন হয়ে বসে আছে ধ্রুবর জন্য। শালুক নীরবে চোখ মুছে নিচ্ছে একটু পর পর। শালুকের ইচ্ছে করছে ছুটে গিয়ে ধ্রুবকে খুঁজে আনতে। কোথায় গেল ধ্রুব? কেন এখনো ফিরছে না বাড়িতে? চিন্তিত বাড়ির প্রতিটি মানুষ। আফিফা, নয়না চলে এসেছে বাবার বাড়ি ধ্রুবর মায়ের মৃত্যুর সংবাদ শুনে। বসার ঘরে সবার মধ্যে অস্থিরতা। ধ্রুব বাড়িতে এলো রাত 11টা নাগাদ। হাতে একটা কাঠের শকুনা বাক্স। শালুকের হাতে বাক্সটা দিয়ে বলল, আমার মা আমার জন্য শেষ স্মৃতিচিহ্ন রেখে গেছে শালুক। সবার সামনে ধ্রুব বাক্স খুলল। ছোট একটা সিরকুট ভেতরে। মুক্তোর হাতের মতো হাতের লেখা, তবে লাইনগুলো আঁকা বাঁকা। ধ্রুব বুঝলো ভীষণ কষ্ট হয়েছে মায়ের এই চিঠি লিখতে। ধ্রুব পড়তে লাগলো, আমার নারী ছেঁড়া দন, কত বছর পর আজ তোমায় দেখলাম। ভালো করে নয়ন ভরে দেখে নিয়েছি আজ। ভেবেছিলাম পরাণ জুড়িয়েছে এবার তোমায় দেখে, কিন্তু তুমি চলে যাবার পর বুঝলাম তোমায় দেখার তেষ্টা আমার এক মহাসাগরের সমান।
সেখানে এইটুকু দেখায় কিছুই হয়নি। ভেবেছিলাম এই জন্মে হয়তো ঈশ্বর আমার ডাক শুনবে না, পাপের শাস্তি হিসেবে তোমাকে শেষবার আর দেখাবে না, কিন্তু ঈশ্বর সেই অভাগীর প্রতি অতটাও নিষ্ঠুর হননি, তাই হয়তো একবার দেখিয়েছেন। আজ তোমায় দেখার পরেই প্রথমবারের মতো মনে হলো আমি আর বেশি দিন নেই। আমার প্রতি তোমার অনেক অভিমান আছে জানি। যাবার আগে তোমাকে কিছু দিয়ে যাবার ভীষণ ইচ্ছে ছিল। এই বাক্সটার উপরে এই কাঠের পাটাতল হালকা চাপ দিলেই খুলে যাবে। নিচে তোমার জন্য আমার পক্ষ থেকে একটা ছোট উপহার রেখে যাচ্ছি, গ্রহণ করো। যদি আমাকে ক্ষমা করে থাকো, যদি না গ্রহণ করো তবে জানবা আমাকে মা বলে মানতে পারছো না, আর হয়তো শেষ দেখা হবে না। সেলিম সাহেবকে বলে দিও এই হতভাগিনী তাকে মন থেকে ভালোবেসেছিল কোনো একদিন। ভালো থেকে সবাইকে নিয়ে। উপরের পাটাতন খুলেন, ধ্রুব ভেতরে একটা খাম পেল। খামের ভেতর একটা চেক বই, একটা ইস্যু করা চেকের পাতা আর এক টুকরো কাগজ পেল। 50 লক্ষ টাকার একটা চেক, কাগজে লেখা এই টাকার মালিক ধ্রুব। আমার নামে কেনা জমি বিক্রির এই টাকার মালিক আমার একমাত্র ছেলে ধ্রুব। ধ্রুব ফেল ফেল করে তাকিয়ে রইল সবার দিকে, তারপর চিৎকার করে কেঁদে বলল, এসব কিছু তোমরা নিয়ে যাও, আমার মাকে এনে দাও আমার একটা বার। আমি একটু মন ভরে মাকে মা বলে ডাকি, আমার এখনো মা বলে ডাকার তৃষ্ণা মেটেনি। আমার মা কই? কেন বারবার আমাকে এভাবে ফাঁকি দিয়ে যায় আমার মা? আমি একবার তাকে হারিয়ে নিজেকে সামলে নিতে পেরেছি, এখন আবারও তাকে পেয়ে যে আজীবনের জন্য হারালাম। আর কিসের বিনিময়ে তাকে পাবো আমি? সেলিম সাহেবের 2 পা জড়িয়ে ধরে বলল, আমার মাকে এনে দাও বাবা, একটা বারের জন্য এনে দাও। আমি আর একটা বার তাকে মা বলতে চাই, আমার আর কিছুই চাই না। একবার মাকে ডাকতে চাই। শালুক তাকিয়ে দেখতে লাগলো। ইস্পাত ধীর একটা হৃদয় কেমন ক্ষত বিক্ষত আছে। পাষাণ হৃদয়ে মায়ের জন্য কত লুকানো ভালোবাসা, শত আঘাতে না কাদা মানুষটার 2 চোখের কত জল। গ্রামের 1 সপ্তাহ হয়ে গেছে ধ্রুবদের, অথচ শহরে ফিরে যাবার মতো তাড়া নেই যেন, এরকম মনে হচ্ছে ধ্রুবর। নিজের চাকরি, শালুকের পড়ালেখা সবকিছু মাথা থেকে বের হয়ে গেছে ধ্রুব। দিন কাটে বাড়ির পিছনের শ্যাওলা ধরা পুকুর ঘাটে বসে। পুকুরের পানির দিকে তাকিয়ে আনমনে কি ভেবে যায় ধ্রুব কে জানে তা। ভীষণ জ্বালাপোড়াও অনুভব হয় ধ্রুব। জীবনের সব হিসেব যেন মিলতেও মিলল না। জটিল লাগে এই জীবন। কখনো কি ধ্রুব ভেবেছিল এভাবে মাকে হারিয়ে ফেলবে? ভাগ্য যদি হারিয়ে ফেলাই ছিল, তবে কেন মায়ের সাথে শেষবার দেখা হলো? দেখা না হলেও তো এত কষ্ট একটু কম হতো তাহলে। পেয়ে হারানোর সে কি যন্ত্রণা! এতদিন কেন বুঝতে পারেনি ধ্রুব? ধ্রুবর পাশে এসে জহির বসলো। একটা মাটির ডেলা কুড়িয়ে নিয়ে পানিতে ছুঁড়ে মারলো জহির। তারপর আপন মনে বলতে লাগলো, বাবা যখন মারা যায় আমি তখন ছোট ছিলাম, এজন্য সবসময় মনে হয় বাবার আদর কিছুই পাইনি যেন। বাবা যদি আরো বেঁচে থাকতেন তাহলে হয়তো আমি বুঝতাম না তোর ব্যথাটা, কিন্তু কিছু করার নেই ধ্রুব। প্রকৃতির এই নিয়মকে আমাদের মেনে নিতেই হবে, কিছুতেই এই নিয়মকে অস্বীকার করা যায় না। এখন জীবন থেকে কেউ হারিয়ে গেছে ভেবে যদি জীবনকে এখানে থামিয়ে রাখি আমরা, তবে আমরা নিজেরাও হারিয়ে যাব অল্প সময়ের মধ্যে। এখন যে সেই তুই পারতেছিস, তোর কাছে এই দুনিয়া ছেড়ে চলে যাওয়াটা মনে হতে পারে সবচেয়ে সুন্দর সমাধান, কিন্তু একটা সমস্যা তখনই রয়ে যায় ধ্রুব। তোকে ঘিরে আবার যারা বেঁচে আছে তাদেরও এই অনুভূতি হতে পারে। বাবা মারা যাবার পর আমার সবসময় ইচ্ছে করতো আত্মহত্যা করতে, কিন্তু পরক্ষণেই মনে পড়ে যেত মা আছে, বোন আছে, ভাই আছে। ধ্রুব বাসা থেকে উঠে দাঁড়িয়ে জহিরের দিকে তাকিয়ে বলল, তোর কাছে আমি কৃতজ্ঞ থাকবো জহির ভাই। জহির মুচকি হাসলো। ধ্রুব বাড়িতে গিয়ে বড় চাচিকে বলল, খিদে পেয়েছে চাচি। আতিফা বেগমের চোখের কোণে জল জমতে লাগলো। ছুটে গেলেন রান্নাঘরে। 1 সপ্তাহ ধরে ধ্রুবর কেমন আগের মতো চুপচাপ উদাসীন হয়ে যাচ্ছিল লক্ষ্য করছিল সবাই। সবার মনে ভয় ছিল আবারও বুঝি ধ্রুব সবার সাথে অভিমান করে দূরে চলে যাবে, কিন্তু আজ যেন মনে হচ্ছে ছাদের মুখ থেকে মেঘ সরে গেছে। খেতে বসে ধ্রুব উঠে গেল। শালুক রুমেই বসেছিল, একটা বই সামনে নিয়ে তাকিয়েছে বইয়ের দিকে, কিন্তু মন নেই বইতে। কি ভাবছে যেন শালুক। ধ্রুবর মন খারাপ দেখে শালুকের নিজেরও ভীষণ কষ্ট হচ্ছে। নিজেও ঘাবড়ে গেছে শালুক ধ্রুবকে এরকম ভেঙে পড়তে দেখে। ধ্রুবর মন খারাপ দেখে বয়ের শালুকও ধ্রুবকে খুব একটা কাটালো না। রুমের দরজা বন্ধ করে ধ্রুব শালুককে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। তারপর আস্তে করে বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি শালুক,
আমরা আর শহরে যাব না, গ্রামেই থাকবো, বাড়িতেই থাকবো। তুমি কি রাজি হবে আমার এই সিদ্ধান্তে? শালুক কেঁদে ফেললো, ধ্রুবর গলা জড়িয়ে ধরে বলল, আমি ভীষণ খুশি হব তাহলে। বাড়িতে সবাইকে ছেড়ে একা একা থাকতে আমার খুব খারাপ লাগে। ধ্রুব বলল, চলো খেতে যাই, আমার খিদে পেয়েছে। শালুককে সাথে নিয়ে ধ্রুব খাবার খেলো। তারপর বাবার রুমে গেল। সেলিম সাহেব ব্যবসার হিসাব করছেন। ধ্রুব গিয়ে বাবার পাশে বসে বলল, বাবা, আমি ব্যবসা করতে চাই। অবাক হয়ে ছেলের দিকে তাকালেন সেলিম সাহেব, তারপর বললেন, তো চাকরি? ধ্রুব হেসে বলল, চাকরি আমার দ্বারা হবে না বাবা, ব্যবসায় মনে হয় রক্তের সাথে মিশে গেছে আমাদের। আপনারা সবাই ব্যবসায় করছেন, আমিও আপনাদের পথ অনুসরণ করতে চাই। আরেকটা কথা, আমি সিদ্ধান্ত নিয়েছি বাড়ি থেকে আর যাব না, এখানেই থাকবো। সেলিম সাহেব এবার হতবাক হয়ে গেলেন। ধ্রুব এগিয়ে গিয়ে বাবার পাশ ঘেঁষে বসলো, বাবার কাঁধে মাথা রেখে বলল, মাকে তো হারিয়ে ফেলেছি বাবা, আমার ভীষণ ভয় হচ্ছে, এভাবে হঠাৎ করে যদি কোনোদিন তোমাকে হারিয়ে ফেলি, তাহলে যে বাবা আমার জন্য আফসোসের সীমা থাকবে না। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি বাড়িতেই থাকবো, প্রাণ ভরে তোমাকে বাবা বলে ডাকবো, তোমার ছায়া হয়ে থাকবো, যাতে তোমার যে কোনো প্রয়োজনে হাজির হয়ে যেতে পারি। আবারও যাতে আমার বুকে হাহাকার না জন্মে যে বাবাকেও মন ভরে ডাকতে পারিনি। আমাদের যৌথ পরিবারের যে কোনো রেওয়াজ, সেটা শহরে থেকে আমি ভাঙবো না। সেলিম সাহেব ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। বুকের ভেতরে একটা প্রশান্তির অনুভূতি হচ্ছে তার। এই তো সেই ছেলে যে কিনা তার মুখোমুখি হতো না দীর্ঘ সময় ধরে। এই তো সেই ছেলে যে কিনা এক টেবিলে বসে তার সাথে খেতে বসতো না পর্যন্ত। এই তো সেই ছেলে যে তার ডাকে সাড়া দেওয়ার প্রয়োজনও মনে করতো না, অথচ আজ সেই ছেলেই কিনা তার কাছে থাকতে চাইছে শুধুমাত্র মন ভরে তাকে ডাকার জন্য। আহা, পিতা হওয়া বুঝি সার্থক হলো তার এতদিনে। এরপর মরে গেলেও আর কোনো আফসোস থাকবে না। এর অনেকদিন পর একটা ঘটনা ঘটে গেল। জহির একটা মেয়ে নিয়ে বাসায় হাজির। ধ্রুব তখন নিজের রেস্টুরেন্টে যাওয়ার জন্য রেডি হচ্ছে। বাড়িতে সেদিন প্রায় উৎসব আমেজ। আফিফা বাবু হবে 7 মাস উপলক্ষে বেবি শাওয়ার অনুষ্ঠান হচ্ছে আজ বিকেলে। আকাশি রং একটা সুতি শাড়ি পরনে মেয়েটা গুটি গুটি পায়ে গিয়ে সবাইকে সালাম করতে লাগলো। লিলি বেগম ছুটে এলেন বাহিরে, এসেই বউকে জড়িয়ে ধরলেন বুকে। মাথায় গোমটা খানিকটা সরিয়ে বললেন, আল্লাহ, আমার ঘরে আরেকটা ছাদ দিছে বুঝি। শালুক কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ছিপছিপে গড়নের সামলা মিষ্টির চেহারা শাড়ি পরা একটা মেয়েকে দেখে শালুক বুঝতে পারলো না ঘটনা কি ঘটেছে। আদিবা বেগম মিষ্টি নিয়ে শালুককে খাইয়ে দিতে দিতে বলল, আমাদের জহিরের বউরে শালুক, তোর ভাবি, যা ভাবির সাথে পরিচিত হয়ে নে। শালুকের মাথার উপর দিয়ে গেল সবটা। জহির ভাই এভাবে বিয়ে করেছে, কিন্তু কেন? নাস্তার টেবিলে বসে ফরিদা বেগম ডাল আর শুটকি ভর্তা দিয়ে শালুককে ভাত মাখিয়ে খাইয়ে দিতে দিতে বললেন, ওর নাম রুমা, বুঝলি? মেয়ের মানে সৎমা ঘরে, খুবই মিষ্টি একটা মেয়ে, জহিরের ক্লাসমেট ছিল, ভালো বন্ধুত্ব ছিল জহিরের সাথে। শুনবি, আমাদের এই লাজুক জহির একটু একটু মনে হয় পছন্দও করতে হবে। সৎমা মেয়েটারে বিয়ে দিয়ে মুক্ত হতে চেয়েছিল। এক মাঝবয়সী লোকের সাথে বিয়ে ঠিকঠাক, লোকটার আগের স্ত্রী মারা গেছেন। সেই ঘরে 3টা ছেলে মেয়ে আছে। বড় ছেলে নাকি এবার ক্লাস 10-এ পড়ে। পরশু রাতে জহির বড় আপাকে কল করে দিয়ে বলল, মা, আমি যদি একটা মা হারা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসি, তুমি কি তাকে মেনে নিবে? তোর ফুফু তো শোনা আকাশ থেকে পড়লো যেন। যে ছেলে কারে দিকে তাকে কথা বলতেও লজ্জা পায়, সে নিজ মুখে নিজের বিয়ের কথা বলছে। ছুটে এসে আমাদের বলল, তোর ফুফু। আমরা 3 জামুলে বললাম, এর চাইতে ভালো আর কিছুই হতে পারে না। একটা মা হারা মেয়ে আর কিছু না পেলেও অন্তত তোর ফুফুর মতো একজন মা তো পাবে। তোর ফুফুর সে কি আনন্দ যখন আমরা 3 যা সম্মতি দিলাম, ব্যাস, আর কি লাগে। আজ সকালে ছেলে আর বউ হাজির। হাসনা বেগম তাড়াতাড়ি নাস্তা নিয়ে ছুটছেন নতুন বউয়ের জন্য। ফরিদাকে টেবিলের পাশে দাঁড়িয়ে শালুককে ভাত খাওয়াতে দেখে কপট রাগ দেখিয়ে বললেন, নিজের ছেলের বউয়ের আর কত যত্ন নিবি? বাড়িতে এখন নতুন আরেকটা বউ এসেছে, তার দিকেও তো খেয়াল দিতে হবে। তার নাস্তা পানির প্রয়োজন করবে কে? শালুক বেঞ্চি দিয়ে বলল, যাচ্ছি আমি, আমার খাওয়া শেষ। ধ্রুব বাহিরে দাঁড়িয়ে হর্ন দিচ্ছে বাইকে। শালুক ব্যাগ কাঁধে নিয়ে ছুটে বের হয়ে গেলাম। জীবন ভীষণ সুন্দর মনে হচ্ছে শালুকের। নিজের পড়ালেখার পাশাপাশি দিবাকেও পড়া দেখিয়ে দেয় শালুক। ছুটির দিনে ধ্রুব শালুককে নিয়ে বের হয়ে যায় ঘুরতে। সন্ধ্যাবেলায় সবাই মিলে জমজমাট আড্ডা দেয়। রুমা
চমৎকার সংসারী মেয়ে। শালুক নিজেও রুমার থেকে টুকটাক কাজ করা শিখে। এর মধ্যে শাপলার বিয়ে ঠিক হয় পলকের সাথে। আফিফার ছেলের ততদিনে প্রায় 6 মাস বয়স হয়ে গেছে। সময় পেলেই সজীব আফিফাকে নিয়ে বেড়াতে চলে আসে। সজীবের আজকাল ভীষণ ভালো লাগে এই পরিবারকে। নিজের মা বাবা না থাকায় এই বাড়িতে আসলে সবাইকে মনে হয় নিজের মা বাবা যেন। এটা সবাই ভীষণ আপন করে কথা বলে সজীবের সাথে। সবকিছু ঠিকঠাক মতো যখন চলছিল ঠিক তখনই আদনান জানালো শাপলার বিয়েতে যোগ দিতে 2 মাসের ছুটি নিয়ে সে দেশে আসছে। আদনানের দেশে আসার খবরটা আনন্দের হলেও সবার জন্য ভীতিকরও বটে। একবার তো ঝামেলা করলো আফিফের বিয়ের সময়, এখন আবার শাপলার বিয়ের সময় কি করে বসে। বিয়ের দিন সকালে আদনান এসে পৌঁছালো। সবার হাসি মুখের আড়ালে লুকিয়ে থাকে উদ্বেগ আদনানের কাছে গোপন রইল না। হাসলো আদনান সবারই ভয় দেখি। বিয়েটা হয়ে গেল মহা দুমদামে। সবাই চাপা আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছে। শালুক দরকার ছাড়া নিজের রুম থেকে বের হচ্ছে না। ধ্রুব যদিও এসব নিয়ে ভাবছে না, সে বারবার শালুককে ভরসা দিয়ে যাচ্ছে কিছু হবে না। আদনানের ছুটি আর 1 মাস আছে। এমন সময় আদনানের দাদা সিদ্ধান্ত নিলেন এভাবে আর চলে না। আদনান দেশে এসেছে, অথচ সবাই তার সাথে এমন করে ব্যবহার করছে যেন এইমাত্র সে খুন করে এসেছে। এই সবকিছুর একটাই সমাধান, আদনানকেও বিয়ে করিয়ে দেওয়া। ধ্রুব জহির দুজনেই আদনানের ছোট, দুজনেই বিয়ে করেছে, অথচ বড় ভাই হয়ে আদনান এখনো বিয়ে করেনি। দাদা হয়ে নাতির এই অবস্থা তার সহ্য হলো না। নিজের 3 ছেলে বউ মেয়েকে ডেকে নুরুল ইসলাম সাহেব সন্ধ্যায় নিজের মতামত জানালেন। সবাই তার মতামত শুনে খুশি হলো। অন্তত যেই আতঙ্কে থাকছে সবাই, তা থেকে মুক্তি পাবে সবাই। শালুককেও এভাবে পালিয়ে বেড়াতে হবে না, সবসময় সবার দুশ্চিন্তা করতে হবে না। রাতে খাবার টেবিলে নুরুল ইসলাম সাহেব আদনানকে বললেন, আদনান, তোর দাদি তো ভাই তোর বউ দেখার জন্য উতলা হয়ে আছে। এখন তুই যদি বলিস তবে আমরা তোর জন্য মেয়ে দেখি। বিয়েটা করে না হয় আবার বিদেশে যাবে। আদনান চুপ করে থেকে বলল, বেশ তো, আমার আপত্তি নেই। আমি জানি আপনারা সবাই আমাকে নিয়ে ভয়ে আছেন। আমি যতই বলি না কেন আমার পক্ষ থেকে শালুক, ধ্রুব কারো কোনো ক্ষতি হবে না, তা কেউ বিশ্বাস করবে না। আমি অনেকটা মিথ্যেবাদী রাখালের মতো হয়ে গেছি। সবার মুখে যে দুশ্চিন্তার ছাপ দেখতে পাই, তাতে আমার নিজেকে নিজে শেষ করে দিতে ইচ্ছে করে মাঝে মাঝে। তবে আমার একটা অনুরোধ রইল দাদা, আমার জন্য যদি মেয়ে দেখেন তবে কোনো ডিভোর্সি অথবা বিধবা মেয়ে দেখবেন। আমি নিজে কোনো চরিত্রবান পুরুষ ছিলাম না। সৌদি গিয়ে আমি নিজেকে নিজে পরিবর্তন করে নিতে চেয়েছি, জানি না কতটুকু পেরেছি। 2 বার উমরা হজ করেছি, আল্লাহর কাছে নিজের সমস্ত অপরাধের জন্য ক্ষমা চেয়েছি। আজও আমি অনুতপ্ত। আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা করেন তবেই আমি ক্ষমা পাব। আমার এসব অতীতের কথা শুনে কোনো অবিবাহিতা মেয়ে রাজি হবে না। পরের সপ্তাহে মেয়ে দেখা ফাইনাল হলো। আদনানকে আলাদাভাবে পাত্রীর সাথে কথা বলতে দেওয়া হলো। 24-25 বছর বয়সী একটা মেয়ে বসে আছে আদনানের সামনে। আদনান গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলো, আপনার নাম কি? মেয়েটা কাঁপা গলায় বলল, সাইমা আক্তার। আদনান জিজ্ঞেস করলো, আপনার কি আমাকে কিছু বলার আছে? এই বিয়েতে আপনার কোনো আপত্তি বা জোর করে আপনাকে বিয়ে দেওয়া হচ্ছে এরকম কিছু হলে আমাকে জানাতে পারেন। সাইমা মুচকি হেসে বলল, না, এরকম কোনো ব্যাপার নেই। আদনান 1 গ্লাস পানি খেয়ে বলল, আমার কিছু কথা বলার আছে, দয়া করে শুনবেন, তারপর আপনার যা সিদ্ধান্ত নেওয়ার নিবেন। সাইমা উৎসুক দৃষ্টিতে তাকালো আদনানের দিকে। ফর্সা, কিছুটা স্বাস্থ্যবান লোকটার দিকে প্রথম সরাসরি তাকালো সাইমা। আদনান নিচের দিকে তাকিয়ে বলল, কয়েক বছর আমি আমেরিকায় ছিলাম। তখন আমার কাজিনের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। ওর সাথে আমি ফিজিক্যাল রিলেশনেও চলে যাই। যাই হোক, আমি তখন ভীষণ স্বার্থপর স্বভাবের মানুষ ছিলাম। নিজের স্বার্থের জন্য নিজের কয়েকজন আপন মানুষের ক্ষতিও করেছি। পরবর্তীতে বুঝতে পারি আমি আসলে ভীষণ অন্যায় করেছি। এক প্রকার সবার অপছন্দের মানুষ হয়ে গেলাম বাড়িতে, তাই বিদেশে চলে যাই। যাবার আগে যাদের ক্ষতি করেছি তাদের কাছে ক্ষমা চেয়ে নিই। সৌদি গিয়ে নিজের মধ্যে অনুশোচনা জন্মায় সবকিছুর জন্য। আমার অতীতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি চাই না আমার সাথে বিয়ে হবার পর আপনি এসব জানতে পেরে কষ্ট পান, তাই আগেই জানিয়ে দিলাম। এবার আপনার যা সিদ্ধান্ত নেওয়ার নিবেন। সাইমা অপলক তাকিয়ে থেকে বলল, আমার প্রথমবার যার সাথে বিয়ে হয় তার প্রথম স্ত্রী অন্য কারোর সাথে পালিয়ে যায় 3টা ছেলে
মেয়ে রেখে। আমার বিয়ের 2 বছর পর সেই স্ত্রী আবারও ফিরে আসায় সন্তানের দিকে তাকিয়ে তিনি আমাকে ডিভোর্স দিয়ে তাকে গ্রহণ করেন। আমাদের নিম্নবিত্ত পরিবার, ভাই বোন 5 জন। আমার পরে আমার আরো 2 জন বোন আছে। বাবা মায়ের ঘাড়ের বোঝা হয়ে বসে আছি বলতে পারেন। আমার ডিভোর্স হয়েছে 1.5 বছর হলো। আপনার অতীতের কথা শুনে আমার ভীষণ খারাপ লেগেছে, সত্যি। তবে এও সত্যি আমি ডিভোর্সে। আমার পারিবারিক অবস্থা খারাপ যেন আপনি আমাকে বিয়ে করতে চেয়েছেন বলে আমার আসলেই ভালো লাগছে। আপনাদের পারিবারিক অবস্থার কথা আমাদের গ্রামের সবাই জানে। আপনি চাইলেই কোনো ষোড়শী মেয়েকে বিয়ে করতে পারতেন। আপনাদের আর্থিক অবস্থার দিকে তাকিয়ে অনেক মেয়ে আপনার এই অতীতের কথা মনে রাখতো না। সেখানে আপনি তবুও নিজের অনুশোচনার জন্য আমার মতো কাউকে বিয়ে করতে চেয়েছেন। আমার কোনো আমত নেই। আমার শুধু একটাই অনুরোধ রইল, অতীতে আপনার যেই থাকুক, তখন আমি ছিলাম না, কিন্তু ভবিষ্যতে যখন আমি থাকবো তখন যেন আর কেউ না আসে আপনার জীবনে। আপনি যদি আমার অতীত মেনে নিতে পারেন, তবে আমারও আপনার অতীত নিয়ে আর কখনো কোনো প্রশ্ন থাকবে না। ছোট্ট পরিসরে আয়োজন করে পরের দিন আদনানের বিয়ে হয়ে গেল। বহুদিন পর আজ আবারও বাড়ির সবাইকে চিন্তিত মনে হলো। আজ আর শালুকের ভয়ে রুমে বসে থাকতে হচ্ছে না। ইদানিং শালুকরা 3 যা মিলে হুটহাট এটা সেটা রান্না করে ফেলে। যে কোনো কাজে 3 মাথা একসাথে দেখা যায়। আদনান সৌদি যাবার পরের মাসে সবাই সুখবর পেল নতুন অতিথি আগমনের। খবর শুনে নয়না, আফিফা, শাপলা সবাই বাবার বাড়ি এলো। ভিডিও কলে আদনান সবার হাসি ভরা মুখ দেখছে আর চোখের পানি মুছছে। সাইমার লাজুক মুখখানার দিকে তাকিয়ে থাকতে থাকতে আদনানের কেমন ঘোর লেগে গেল। ইচ্ছে করলো এক ছুটে গিয়ে বউটাকে জড়িয়ে ধরে এরকম মিষ্টি একটা সংবাদ জানানোর জন্য। রাতে শুতে গিয়ে শালুক মুখ ভার করে রাখলো। ধ্রুব কিছুক্ষণ এটা ওটা বলে হাসানোর চেষ্টা করেও যখন ব্যর্থ হলো, তখন জাপটে ধরে বলল, কি হয়েছে শালুক, বলো না আমাকে। মুখ বাঁকিয়ে শালুক বলল, আদনান ভাই বিয়ে করেছে সেদিন, অথচ এখনই খুশির খবর দিয়ে দিল। আফিফা আপা আর আমাদের বিয়ে একই দিনে হয়েছে, তাদেরও খুশির খবর সবাই জানতে পারলো, অথচ আমি এখনো কাউকে কোনো খুশির খবর শোনাতে পারলাম না। আমার কি লজ্জা লাগছে না? ওরা সবাই ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে। ধ্রুব হা হা করে হেসে বলল, আমি কি এমনি এমনি বলি যে শালুক ফুলের লাজ নেই? আসলেই লাজ নেই। নিজে বাচ্চা হয়ে এখনই কিনা বাচ্চা চায়। শালুক মুখ বাঁকিয়ে বলল, কিছুদিন পর আমি 18 বছরের হব। ধ্রুব শার্ট খুলতে খুলতে বলল, তারপর না হয় বাচ্চা নিয়ে ভেবো, এখনো ছোট তুমি ভীষণ। শালুক কটমট করে তাকিয়ে বলল, তাই না? তবে রে, খবরদার রাতে কোনোভাবে যদি আমাকে টাচ করার চেষ্টা করেছেন, তবে দেখবেন 18 বছর যখন হব তখনই বাকি সবও হবে। শালুক রাগ করে রুম থেকে বের হয়ে যেতে নিল। ধ্রুব পিছন থেকে জড়িয়ে তোর রুমের বাতি বন্ধ করে দিল। তারপর বদ্ধঘরের ভেতর থেকে শালুকের হাসি জিনি জিনি বেশি আসতে লাগলো। হয়তো স্বর্গসুখ রচিত হচ্ছে তাদের বদ্ধঘরে। সমাপ্ত। তো ভিউয়ার্স, গল্পটা শেষ হলো। যারা প্রথম পর্ব থেকে শেষ পর্যন্ত ছিলেন তারা অবশ্যই একটা কমেন্ট করবেন। গল্পটাকে নিয়ে আজকে কিন্তু অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট চাই। আশা করছি আমার চ্যানেলের সাথেই থাকবেন। আরও নতুন নতুন অনেক গল্প আসবে। এই গল্পটা যেভাবে আপনাদের ভালো লেগেছে, আশা করি সামনেরগুলোও ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।